মেটানোইয়া মন আমুরে আপনাদের স্বাগতম। এটা মুক্ত চিন্তাকে সম্মান জানিয়ে কথোপকথনের একটি চক্র, যা তৈরি করেছেন নিকোলাস গাদা থম্পসন, আমার মানব ক্লোন। সেবাস্তিয়ান নুনেজ মার্ডোনেস। আমি ভুল করতে চাইনি, নুনেজ মার্ডোনেস। স্বাগতম সেবাস্পিও মেটানোইয়া মন আমুরের এই তৃতীয় পর্বে, যা আমরা চিলিতে করছি। চিলি 2024 সংস্করণ। ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ। না, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছ। সত্যি বলতে, হঠাৎ করে খেলা এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করার জন্য তেমন অনেক সুযোগ নেই। তাহলে আমি এই কথোপকথনের জন্য তোমার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা খেলা এবং অন্যান্য বিষয় নিয়ে একটি সুন্দর আলোচনা উপভোগ করব, যা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। ওইটা হলো, আমি ওই ইন্ট্রোটা খুব পছন্দ করি, কারণ হ্যাঁ, আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা খেলার সাথে সম্পর্কিত বা সংযুক্তির ক্ষেত্রে চমকপ্রদ হতে পারে। তুমি টেবিলে এমন বিষয়গুলো নিয়ে আসো যা খেলার সাথে সম্পর্কিত, কিন্তু তুমি তো ইতিহাসবিদ। আর্কাইভিস্ট এবং নথিপত্রের প্রতি এক ধরনের আসক্তি রয়েছে মূল উৎস, প্রাথমিক উৎস, যেটা জার্বনে বলা হয়। এবং তুমি একটি বই লিখেছ। আমি এখানে শুরু করছি। সেবাসের এই বইটি উদযাপন করতে, এর নাম 1910, এবং এটি একটি বই। একটু বলো সেবাস, এটা কিসের উপর? হ্যাঁ, ঠিক আছে, বইয়ের কথা বলার আগে তুমি যে বিষয়গুলো আগে উল্লেখ করেছিলে সেগুলো নিয়েও কিছু বলতে চাই। আমার কাছে অবশ্যই নথিগুলো খুব পছন্দের। মূল উৎসগুলোতে পৌঁছানো, যেমন তুমি ভালোভাবে উল্লেখ করেছো, মূল উৎসগুলো যাতে সঠিকভাবে জানি এবং পূর্ববর্তী লেখকদের যে ভুলগুলো হয়েছে সেগুলো না করি। এটা সবসময় ছিল আমার প্রথম অনুশীলন, বিশেষ করে এই নির্দিষ্ট বইটি এবং এই গবেষণা লেখার জন্য। কারণ যেমন তুমি জানো, অনেক সময় এমন ভুল থাকে যা সময়ের সাথে সাথে রয়ে যায় এবং সেগুলো সংশোধন করার কোনো উপায় নেই। এবং অবশ্যই কিন্তু অন্য প্রান্তটাও আছে, এটা পড়ে যাওয়ার প্রবণতা থাকে যে তুমি যেহেতু নথিগুলোকে এত পছন্দ করো, তুমি চাও যে নথিটি মূল সঠিক হোক এবং এগিয়ে যেতে থাকো, এবং অনেক সময় এটা তোমাকে এগোতে দেয় না। আমি বইটি শেষ করতে 7 বছর সময় নিয়েছিলাম এবং আমি মনে করি এটা নথি সংগ্রহের সেই আসক্তির সাথে কিছুটা সম্পর্কিত। যেমন উদাহরণস্বরূপ, বইয়ে যেসব খেলোয়াড়দের জন্ম সনদ আছে তাদের সবগুলো জন্ম সনদ থাকা, সবগুলো মৃত্যুর সনদ থাকা, এবং যখন তুমি মৃত্যুর সনদগুলো শেষ করো তখন মনে হয় যে না, একটা শূন্যতা চলে আসে, যেমন ওহ, আর কোনো নথি আমার কাছে নেই, আমি সব বিয়ের সনদ চাই। না, সত্যি বলছি, হ্যাঁ, এটা একটা অদ্ভুত অগ্রগতি ছিল, কিন্তু এটা তোমাকে সেই দরজা খুলে দেয় যে যখন কেউ চরিত্রটিকে গভীরভাবে গবেষণা করে তখন সেটা তার বংশধরদের পরিবারকে খুঁজে বের করতে সাহায্য করে এবং শেষ পর্যন্ত অনেক বেশি তথ্য পাওয়া যায়। অথবা হঠাৎ, যা আমার সাথে অনেকবার হয়েছে, তাদেরকে এমন তথ্য দিয়ে চমকে দেওয়া যা তারা নিজেই জানতেন না, যা তারা জানতেন না। অথবা আমি বলেছি আমার দাদা চিড়ির দলে খেলেছেন, তা আমার ধারণা ছিল না। মানে, এটা আমার সাথে একাধিকবার হয়েছে পারিবারিক সাক্ষাৎকারে। তাহলে সেই সমৃদ্ধি শেষ পর্যন্ত খুব খুব ভালো ছিল। শুধু বইয়ের গবেষণার জন্য নয়, বরং আমার জন্য একজন ব্যক্তি হিসেবে পারিবারিক গল্পগুলো জানার জন্য। কারণ সবকিছু বইয়ের মধ্যে আসবে না। তাহলে যেমন তুমি তোমার গবেষণায় ভালোভাবে উল্লেখ করেছ, গুরুত্বপূর্ণ হলো যাত্রা, ল্যাবিরিন্থে প্রবেশ করা। কারণ কেউ বলে, কারণ এটা সত্যি একটি ল্যাবিরিন্থে প্রবেশ করা। আমি কি শুরু করি জুইরাসেন্ডেন, সেখানে আমি পুরোপুরি ঢুকে পড়ি এবং ভাবি আমি এর থেকে কিভাবে বের হব। কারণ আমি তো ঢুকে পড়েছি, জানতাম না কবে শেষ করব, কখন শেষ করব। এবং অবশ্যই একটা সময় আসে যখন কেউ একটি সিদ্ধান্ত নেয়, কারণ শেষ পর্যন্ত ল্যাবিরিন্থ থেকে বের হওয়া একটি সিদ্ধান্ত। আমি বলেছিলাম এখানেই শেষ। এটা আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। এবং পাশাপাশি আমরা লেখার শিল্প এবং পেশার একটু ঢুকতে পারি। আমি তোমাকে লেখক হিসেবে ব্যবহার করব, যাতে আমরা তুলনা করতে পারি আমরা কিভাবে এই বিষয়টি নিয়ে কাজ করি, কিন্তু যাতে দর্শকদের অন্তত একটি বর্ণনা থাকে। বইটির নাম 1910 এবং এটি 1910 সালের চিলির জাতীয় ফুটবল দলের উপর ভিত্তি করে। অবশ্যই এটি প্রথম চিলির জাতীয় দল যা চিলিতে গঠিত হয় চিলির রঙগুলোকে প্রতিনিধিত্ব করার জন্য, শুধু ফুটবলে নয় বরং অ্যাথলেটিক্স এবং অন্যান্য ডিসিপ্লিনেও। আর্জেন্টিনার মায়া উৎসবে
যা 1910 সালের আর্জেন্টিনার শতবার্ষিকী ছিল, যা সেখানে উদযাপন করা হয়, সেটাই ছিল শেষ। কিন্তু স্পষ্টতই সেই সময়ে এটি এত উন্নত নয় এমন খেলাধুলার জন্য এর একটি কূটনৈতিক উদ্দেশ্য ছিল দেশের আধুনিকতা প্রদর্শন করা, চ্যাম্পিয়নদের পাঠানো, কারণ এটি ক্রীড়া সংস্থাগুলোর ঘোষণার মধ্যে রয়েছে যে আমরা আমাদের চ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় পাঠাবো অ্যান্ডিস পর্বতমালা পার করে। এই আর্জেন্টিনার দিকে যাত্রার একটি কবিতাময় বিষয়ও রয়েছে। চিলির ইতিহাসের প্রথম ক্রীড়া প্রতিনিধি দল অ্যান্ডিস পর্বতমালা পার করছে, কারণ তারা পার হচ্ছে, কারণ তাদের জন্য উপকরণও রয়েছে। অ্যান্ডিস পর্বতমালা পার করার আগে ভুলে যাও গাধার পিঠে এবং পায়ে থেতে এবং অপেক্ষা করতে হতো যে একটি নিখুঁত আবহাওয়া হবে যাত্রা করার জন্য, এবং অন্য একটি বিকল্প যা খুবই ব্যয়বহুল তা ছিল মাদারলানেস প্রণালী দিয়ে নিচে। কিন্তু স্পষ্টতই 3-0 জনের একটি প্রতিনিধি দলকে জাহাজে পাঠানো অর্থনৈতিকভাবে সম্ভব ছিল না। কিন্তু তখনকার সময়ে চিলি এবং আর্জেন্টিনার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আসলে প্যাসিফিক থেকে আটলান্টিকের মধ্যে একটি বাণিজ্য বিনিময়ের কথা বলা হচ্ছিল, এবং সেই প্রেক্ষাপটে যা অনেক আগে স্পষ্টতই 2-0 বছর আগে শুরু হয়েছিল ক্যারিল বাতিঘরের রেলপথের নির্মাণ। এটা আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এবং এটি সেই উপকরণ যা মূলত চিলির জাতীয় দল এবং অ্যাথলেটরা বুয়েনোস আয়ার্সে পৌঁছানোর জন্য ব্যবহার করে 5-2 ঘন্টা ট্রেনে অ্যান্ডিস থেকে বুয়েনোস আয়ার্স পর্যন্ত। একটি দারুণ দীর্ঘ ক্লান্তিকর যাত্রা, এবং এটি চিলিয়ানদের জন্য এটি দেখতে দেয় কতটা মহিমান্বিত এবং অবিশ্বাস্য। চিলি এবং আর্জেন্টিনা এটি সমুদ্রে পার করছে, সমুদ্র থেকে সমুদ্রে। এটি একটি দারুণ যাত্রা। না না, ঠিক আছে, খুবই আকর্ষণীয়। দেখো, এখানে অনেক কিছু আছে, বিশেষ করে আর্কাইভ ডকুমেন্টেশন। প্রাথমিক উৎসের প্রতি আচ্ছন্নতার বিষয় কি? খেলাধুলার প্রতি একটি ভালোবাসা রয়েছে, যা এখন আমি চাইব আমরা একটু সেই বিষয়ে প্রবেশ করি, যা আমার জন্য সবচেয়ে আগ্রহের, বলা যাক কথোপকথনের প্রথম অধ্যায়ের জন্য, যা ব্রিটিশদের এবং খেলাধুলা ও ফুটবল নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়, এবং তারা কিভাবে এটি কৌশলগতভাবে দেখে। এখন আমরা সেটাতে যাব, কিন্তু আমি ল্যাবিরিন্থের ব্যাপারটা পছন্দ করলাম। আমি পছন্দ করলাম যে তুমি ব্যবহার করেছো, কারণ কোনোভাবে একটি বই লেখা মানে নিঃসন্দেহে ল্যাবিরিন্থে প্রবেশ করা। আর আমি ঠিক সেটাই তোমার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তোমার জন্য মিনোটরের আলিঙ্গনটা কি ছিল? মানে সেই মধ্যবিন্দুটা কি ছিল যেখানে তুমি কেন্দ্রে পৌঁছালে এবং বললে, ঠিক আছে, এখন থেকে আমি পিছনে যাচ্ছি। বলো, তুমি কি এটা প্রক্রিয়ার কোনো অংশে চিহ্নিত করতে পারো, নাকি এটা কিছুটা রূপক, কিছুটা কবিতাময়? যখন তুমি বললে ঠিক এখানে এবং এখন নিশ্চয়ই ফিরে আসা সম্ভব হতে পারে, আমি জিজ্ঞাসা করছি, হতে পারে? ঠিক আছে, এখন আমাকে একটা প্রকাশনা ডিজাইনার খুঁজে বের করতে হবে। আমাকে এমন একজন লোক খুঁজতে হবে যে এটা মুদ্রণ করবে। জানি না কত খরচ হবে। তোমার ল্যাবিরিন্থটা কি? তোমার ল্যাবিরিন্থটা সেই অর্থে কেমন ছিল? হ্যাঁ, সত্যি কথা হলো বইটি লেখা হচ্ছিল টুকরো টুকরো করে। মাঝে মাঝে কিছু মুহূর্ত ঘটে। ঠিক আছে। হঠাৎ করে আমি একটা অংশ লিখছিলাম, একটা জীবনী, কারণ আসলে আমার একটা সাধারণ কাজ ছিল কম্পিউটারে কাজ করা। এটা আমি রাতের বেলা করতাম যখন পারতাম তাহলে বইটা ছিল, এবং যখন আমি নিশ্চিতভাবে বললাম আমি এটা সত্যি একটা বইতে পরিণত করতে চাই এবং প্রকাশ করতে চাই, তখন আমি বুঝতে পারলাম যে এটা ভয়ঙ্কর। মানে আমি বইয়ের যা বলছে তা বুঝতে পারছিলাম, কিন্তু সাধারণ মানুষের জন্য, এমনকি ফুটবল প্রেমী বন্ধুদের জন্য, কেউই এটা বুঝবে না। কারণ আসলে ফুটবল নিয়ে কথা বলা নয়, এটা আসলে ফুটবলের অন্য এক রূপ, যেখানে 5 জন ফরওয়ার্ড, 3 জন মিডফিল্ডার, 2 জন ডিফেন্ডার নিয়ে খেলা হয়, এবং এর গতিশীলতা পুরোপুরি অ্যামেচার। তাহলে সবকিছুকে প্রেক্ষাপটে রাখতে হবে যাতে পাঠককে বোঝানো যায় এবং ইতিহাসের প্রেক্ষাপটে তাকে স্থাপন করা যায় একদিকে, এবং দ্বিতীয়ত যাতে সে সেই সময় খেলার গুরুত্ব বুঝতে পারে। আউজন এটা খুব আলাদা, কারণ একজন বলে যে তারা ইতিমধ্যেই খেলোয়াড়। আজ আপনি পেশাদার খেলোয়াড়দের কথা বলছেন, তাদের জীবন ফুটবল। মানে আমি তোমাকে আলেক্সিস সানচেজের কথা বলছি এবং তার জীবনী পড়ছি, এবং আমরা ফুটবল নিয়ে কথা বলবো, তার পেশাদার জীবন নিয়ে, সে যা করেছে সবকিছু নিয়ে। কিন্তু এখানে যারা আছেন তাদের একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা আছে। মানে ফুটবল তাদের জীবনের একটা ছোট্ট অংশ, এবং কিছু লোক আছেন যারা শিক্ষক এবং তারা অন্য কাজ করে এবং সেখান থেকে জীবিকা নির্বাহ করেন। তাহলে আমি চাইছিলাম যে এটা বইয়ে একসাথে চলুক,
এবং এজন্য আমি খুব পেছন থেকে শুরু করেছিলাম। সেখানে আমি গিয়েছিলাম এবং বলেছিলাম, চলো চিলিতে ফুটবলের উৎপত্তির দিকে যাই এই পুরো প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, আর এটা এখানে আছে, চলো আমরা এখানে যাই, কারণ তুমি ইতিহাসবিদ হিসেবে আমাদের একটা সফর করাতে পারো। যা কিছু তুমি আজকের রাতের খাবারে আমাকে আগে বলেছিলে। আজ বৃহস্পতিবার, মনে হয় মঙ্গলবার ছিল, অথবা সোমবার, কিন্তু আমি চাই এটা পরকাস্তে অমর হয়ে থাকুক। এর জন্য আমি তোমার বই থেকে এখানে একটি উদ্ধৃতি বেছে নিয়েছি। এটা এমন একটি উদ্ধৃতি যেখানে তুমি একটি নাতির উদ্ধৃতি দিচ্ছ, যিনি একটি প্রতিবাদে মাইক্রোফোনের দায়িত্বে ছিলেন, যা সান মার্টিনের স্মৃতিস্তম্ভে শুরু হয়েছিল, যা কার্লোস সিলভা ভেল্ট্রা এই লেখাটা করেছেন। এটা একটা অসাধারণ টেক্সট। হে, কে বললে? কার্লোস সিলভা ভেল্ট্রা। পারফেক্ট। তিনি সেই সময়ের একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং উপরন্তু তিনি একজন ক্রীড়া নেতা ছিলেন। এবং অবশ্যই সেখানে একটি পাঠ আছে, এবং আমি প্রথম অংশটি পড়ব, কারণ এটি কিছুভাবে ধারণাগত কবিতাময় কাঁচামাল যা পেছনে ছিল, যা আমি চাই যে তুমি আমাদের বলো ব্রিটেনে এই ঘটনার সম্পর্কে, এবং পরে কিভাবে এটি লাতিন আমেরিকায় নিয়ে আসা হয়। কার্লোস সিলভা ভেল্ট্রা বলেছেন, ভুলে যেও না স্যাররা। তিনি বলেন, স্যার এবং ম্যাডামরা, ভুলে যেও না সেই বিখ্যাত লাতিন উক্তি মেন্স সানা ইন কর্পোরেশনম, এবং যুবকদের শারীরিক গঠনে শক্তিশালী হওয়া উচিত, তাহলে তাদের নৈতিক স্তর হবে অতুলনীয়। খেলাধুলা খেলাধুলা এর বিভিন্ন রূপে উচ্চ শ্রেণী এবং দারিদ্র্যের শিকারদের মধ্যে একটি রূপালী সেতু কাজ করে, কারণ এখানে সবাই সমানভাবে প্রতিযোগিতা করতে আসে, তাদের গুণাবলী বা সামাজিক অবস্থানকে না দেখে, বরং খেলোয়াড়দের শক্তি এবং চতুরতার উপর নির্ভর করে। এটি একটি ঝটকায় সেই কঠিন সামাজিক সমস্যার সমাধান করে যা সব দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের এত চিন্তিত করে। দেখো, 4 বছর পেরিয়ে গেছে এবং আমরা এখনো একই উদ্বেগ নিয়ে আছি। অন্যদিকে এটি ব্যক্তিদের মদ্যপান এবং খারাপ অভ্যাসের কেন্দ্র থেকে দূরে রাখে, কারণ তারা এর সবচেয়ে শক্তিশালী সূত্র। এটি খেলাধুলায় নিয়োজিতদের মধ্যে বিশ্বস্ততা, আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলে এবং সহযোগিতার মনোভাবকে উজ্জীবিত করে, যা আমাদের মধ্যে সম্প্রতি খুবই অবহেলিত ছিল। এখনো আরও অন্ধকার সময়, যেন একটি প্রাককথন, যেন একটি নির্দেশনা, যেন খেলাধুলার প্রতি একটি প্রশংসা, যা আমার কাছে এই লোকটি যা বলছে তা পুরোপুরি সত্য। এখন আমি চাই তুমি আমাদের নিয়ে যাও, বলি তুমি যেভাবে ইতিহাসবিদ হিসেবে গবেষণা করেছ এবং যা আবিষ্কার করেছ, সেটা আমাদের একটু পরিষ্কার করে বলো কিভাবে খেলাধুলার এই ঘটনা ঘটেছিল। প্রথমে আমরা এখান থেকে শুরু করব। তারা খেলাধুলা এবং ক্রীড়া প্রদর্শনের মধ্যে পার্থক্য বলেছিল। শারীরিক কার্যকলাপ নাকি ক্রীড়া প্রদর্শন? তুমি কি মনে পড়ে আমরা গতদিন সেই পার্থক্যটা বলেছিলাম? হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি। কারণ অবশেষে যে খেলাধুলা আমরা জানি তা হলো আধুনিক খেলাধুলা। ঠিক আছে, মৌলিকভাবে এগুলো হলো, যেমন কার্লোস এবার বলছিল, খেলাধুলা বিভিন্ন রূপে নিয়ে আসে। আসলে এগুলো হলো বিভিন্ন ডিসিপ্লিন, যেমন সাইক্লিং, তখন সাইক্লিং ছিল, বক্সিং, ফুটবল, ক্রিকেট, অনেক বৈচিত্র্য। টেনিসও বৈচিত্র্যময়। পোলো সেই সময় খেলা হতো, মানে সব ব্রিটিশ খেলাধুলা, কিছু পুরনো, কিছু নতুন, কিন্তু সবগুলোই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য পূরণ করে, যাকে সেগুলোকে খেলাধুলা বলা যায়। এবং এখানেই আসে অবশ্যই খেলার পার্থক্য যা আমরা এখানে আলোচনা করছি। সেখানে একটি বল আছে এবং আমরা খেলতে বের হই, বলটি খেলি, কিন্তু আমি আসলে খেলাধুলা অনুশীলন করছি না, কারণ এটি খেলাধুলার বৈশিষ্ট্যগুলো পূরণ করতে হবে। এগুলো হলো নিয়ম। অবশ্যই নিয়ম নীতিমালা, যা অবশ্যই নিয়মিত হতে হবে বা কোডিফাইড হতে হবে, যেটা আসলে বলা হয়। এছাড়াও ফুটবলের ক্ষেত্রে সেখানে একজন রেফারি থাকে, যে এইসব বিষয় নির্ধারণ করে যখন কোনো পার্থক্য হয় অথবা নিয়মাবলী প্রয়োগ করে।
একদিকে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য পূরণ করতে হয় এবং অন্যদিকে এটি করার আনন্দ এটি স্বেচ্ছাসেবী হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি এটিকে খেলাধুলায় পরিণত করে। এখন শারীরিক কার্যকলাপ আছে যা আরেকটি ধারণা। দৌড়ানো, আমি দৌড়াতে বের হই, এটি শারীরিক কার্যকলাপ, বাইরের কার্যকলাপ যা স্বাস্থ্য বিষয়ে সন্দেহ সম্পর্কিত, কিন্তু এটি যে তুমি খেলাধুলা অনুশীলন করছো তা নয়। অবশ্যই, যেমন কিছু লোক বলে বাইসাইকেল চালাতে বের হওয়া বা সাইক্লিং করা, পিং পং খেলা বা টেবিল টেনিস অনুশীলন করা। টেবিল টেনিস হলো খেলাধুলা, পিং পং হলো খেলা এবং প্যাডেল করা। অবশ্যই সেখানে একটি নিয়মাবলী আছে যেখানে বলা হয়েছে, শুনো, আমরা এক এক পয়েন্ট খেলব। কিন্তু খেলাধুলার ক্ষেত্রে সীমাটি খুবই অস্পষ্ট। হ্যাঁ, তুমি ফ্রি প্যাডেল করতে পারো যেমন টেনিসে বলা হয়, কিন্তু ঠিক আছে, তারপর সে পরবর্তী পার্থক্যটি করল, এটি এগিয়ে যাচ্ছে কারণ আমাদের নিয়ম আছে। কিন্তু এর চেয়ে আরো কিছু আছে, সম্ভবত খেলাধুলার চেয়েও সমান গুরুত্বপূর্ণ, যা হলো প্রতিযোগিতা। খেলাধুলা নেই, আমরা ফুটবল খেলি, আমরা এই নিয়মাবলী তৈরি করি এবং সবকিছু, কিন্তু পরে প্রতিযোগিতা করতে হয়। কেউ গোলের হিসাব রাখে না। অবশ্যই। তাহলে সেখানেই ফেডারেটেড স্পোর্টসের জন্ম হয়, যেটা আমরা জানি, যা হলো ক্লাবের একটি সমিতি। এই ক্ষেত্রে খেলাধুলার জন্ম হয়, তারপর জন্ম নেয় ক্রীড়া ক্লাব বা ফুটবল ক্লাব, এবং এরপর আসে পরবর্তী শাখা যা হবে সমিতি। আমার মাথায় এলো, কারণ আমি এটা নিয়ে ভাবছি যেটা আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, যে তুমি কিছু ভাবে বিভিন্ন দলের মধ্যে সংযোগ স্থাপন করছো, তাদের একত্রিত করার জন্য একটি সূত্র আছে। যদি তোমার একটি লিগ না থাকে তাহলে তোমার একটি চ্যাম্পিয়নশিপও নেই। প্রতিটি ফুটবল ম্যাচ একটি খেলা, কিন্তু এটি একটি ব্যক্তি, এটি নিজে একটি একক। অন্যদিকে একটি চ্যাম্পিয়নশিপে তোমার কাছে একের পর এক ম্যাচের একটি সারি থাকে যা একে অপরের সাথে সংযুক্ত। এমনকি ফলাফলও, মানে তুমি নিয়ম যোগ করছো, আরো নিয়ম, তুমি নিয়ম যোগ করছো, আর শুধু ম্যাচের নিয়ম নয়, বরং প্রতিযোগিতার নিয়মও। সেখানে প্রতিযোগিতা আছে, প্রতিটি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতার বাইরে, বরং এই সিনেমার বৈশ্বিক প্রতিযোগিতার কথা বলছি। যতক্ষণ না তুমি অষ্টম, চতুর্থ সেমিফাইনালে পৌঁছাও সেই সিনেমার। মানুষের যে কোনো কার্যকলাপের জটিলতা খেলাধুলায় প্রতিফলিত হয়। মানে আমরা প্রথমে খেলা শুরু করি, তারপর খেলাধুলা জটিল হতে শুরু করে। এরপর শুনো, আমরা এখন ম্যাচ খেলছি, কিন্তু আমরা কিভাবে আলাদা হচ্ছি, এবং সেখান থেকেই পরিচয় আসে, সেখান থেকেই ক্লাবের জন্ম হয়, এবং ক্লাব থেকে এই ক্লাবগুলোর গ্রুপগুলো বলে, হ্যাঁ, কিন্তু যদি আমরা সবকিছু খেলতে চাই তাহলে সময় নির্ধারণ করতে হবে, এবং স্বাভাবিকভাবে সমিতির জন্ম হয়। অবশ্যই। তাহলে তুমি বুঝতে পারছো যে এই বিষয়টি এগিয়ে যাচ্ছে এবং জটিল হচ্ছে। কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশন, মানে ক্লাসিক ফুটবল, উদাহরণস্বরূপ 1863 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রতিষ্ঠিত হয়। মানে তখনই ফুটবল খেলা হচ্ছিল, নিয়ম ছিল ক্যামব্রিজের বিখ্যাত নিয়ম, তাই না? কিছু পার্থক্য নিয়ে সেই একই সভায় রাগবি খেলোয়াড়রা চলে যায়, আর এজন্য ফুটবলের জন্ম হয়। রাগবি এবং ফুটবল, এজন্য আসলে ফুটবলের দুটি ধরন আছে। সেই সময়ে ফুটবল অ্যাসোসিয়েশন যারা বলেছিল, যারা সমিতি তৈরি করেছিল, এবং ফুটবল রাগবি যারা সরে গিয়েছিল, কারণ তারা একটি রাগবি স্কুলের ছিল, আর তারা বলে না আমরা হাত ব্যবহার করতে থাকবো, কারণ তারা নিয়ম পরিবর্তনটা পছন্দ করেনি। রাগবি এবং ফুটবল পৃথক হয়, সেখানে বিভাজন, সেখানে তারা আলাদা হয়ে যায়, সেখানে তারা বিচ্ছিন্ন হয়। আর এজন্যই সেই সময় ফুটবলকে ফুটবল অ্যাসোসিয়েশনের লোকজন বলা হতো, কারণ তারা সেই অ্যাসোসিয়েশনের সদস্য যা তৈরি হয়েছিল, এবং রাগবির লোকজন। আর সেখান থেকে এই সরকার শব্দটি এসেছে, কারণ আসলে এটা ফুটবল অ্যাসোসিয়েশনের একটি ছোট রূপ। তাহলে তুমি বুঝতে পারো যে সেখানে একটা বিভাজন আছে, আর একটা খেলাধুলা থেকে দুইটা জন্ম নিচ্ছে। আর রাগবির লোকজন আসলে তারা ছিল যারা হাত ব্যবহার করার নিয়ম তৈরি করেছিল, এগুলোকে ধরে রাখা ভালোভাবে বললে, কারণ যদি খেলা চালিয়ে যেতে হয়। মানে বলতে গেলে প্রোটোস্পোর্ট ছিল এমন একটি খেলা যেখানে হাত ব্যবহার করা হতো। হাত ব্যবহার ফুটবলের প্রোটো অর্থে, এজন্যই এটাকে ফুটবল বলা হয়। এখন এটা পায়ে ফুটবল বলে, ফুটবল নয়। কিন্তু আমি বলছি তখন এটা জটিল হয়ে যায়, এবং পরে তারা নিয়মগুলোতে পরিবর্তন আনতে শুরু করে, মানে আরো ভালো প্রতিযোগিতা করার জন্য। ঠিক আছে, মনে হচ্ছে এখন যেন কেউ সত্যি প্রতিবার যখন খেলাধুলার নিয়মে পরিবর্তন হয় বলে যেন আমরা পিছনে যাচ্ছি, সামনে যাচ্ছি।
কিন্তু পরিবর্তনের অনুভূতি সবসময় মানুষের মধ্যে এটা সৃষ্টি করে। তুমি যখন একটা নিয়মে পরিবর্তন করো তখন সবাই বলে, হে, কিন্তু আমরা তো সবসময় এভাবে খেলেছি। যখন আমরা 2 পয়েন্ট পার করি তখন ম্যাচগুলো যখন তুমি জিতো সেগুলো 3 পয়েন্টের হয়, আর ড্র হলে 1 পয়েন্ট পাওয়া যায়, আর যদি একটা পয়েন্ট হারিয়ে যায় সেখানেও এটা ছিল একটা বিপ্লব। একটা বিপ্লব। শুনো, আমি বুঝতে পারছি না আর সেই পয়েন্টটা কি হচ্ছে, কোথায় আছে? এটা একটা পাগলামি। তাহলে প্রতিযোগিতায় যত ছোট পরিবর্তনই হোক সেটা এখন ফুটবলের নিয়মে পরিবর্তন আনার চেয়ে বেশি সাধারণ। কিন্তু যদি তুমি লক্ষ্য করো, প্রতিবার যখন একটা পরিবর্তন হয় সবসময় কেউ থাকে যে বলবে হ্যাঁ, 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 হ্যাঁ। আর এটা কি খেলাধুলায় যায়, ফুটবলে যায় নাকি? এবং এটা তোমার পরিসংখ্যানকেও নষ্ট করে। উদাহরণস্বরূপ, কারণ তোমার কাছে মাপার একটা উপায় আছে এবং বলার জন্য যে শুনো, দেখো এই পারফরম্যান্স এত, আর হঠাৎ করে বলে এখন 3 পয়েন্ট নয়, মানে এখন 2 পয়েন্ট নয়, 3 পয়েন্ট, আর আমি সবকিছু কিভাবে সমান্তরাল করব। এবং এটা পুরো একটা বিষয় তৈরি করে সেই মানুষদের সাথে যারা খেলাধুলা অনুসরণ করে। এবং যেটা আমি বুঝতে পারছি, তুমি অন্য দিন বলছিলে সেখানে একটা চতুর্থ পঞ্চম আমি তো হারিয়ে গেছি। হাইপার প্রতিযোগিতার বা হাইপার চ্যাম্পিয়নশিপের মাত্রা হাইপার পেশাদারীকরণ। অবশ্যই, কারণ আমরা তো ইয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলেছি, তাই না? আমরা তো তৃতীয় ডেরিভেটিভে চলে গিয়েছিলাম, আর তারপর এক সময় আসে যখন ফুটবলকে একটা পূর্ণকালীন কার্যকলাপ হিসেবে দেখা শুরু হয়। মানে একটা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য এর মধ্যে কিছু সম্পদ থাকে। ম্যাচ দেখতে যাওয়ার জন্য টিকিট কিনতে হয়, কারণ সেই টাকায় ক্লাবগুলো ভালো আয় করে। তারা স্ট্যান্ড বানায়, স্টেডিয়াম তৈরি করতে হয়। মানে না, রাষ্ট্র স্টেডিয়াম তৈরি করতে বসে না, মাঠের একটা টুকরো ধার দেয় না, কিন্তু অবশেষে ফুটবল, বিশেষ করে ফুটবল ক্লাবগুলো থেকেই অবকাঠামো তৈরি করতে শুরু করে। অর্থাৎ মধ্যে এই ক্ষেত্রে চিলিতে খুব কম ক্লাব আছে যাদের নিজস্ব স্টেডিয়াম আছে। কলো কলো মনুমেন্টাল যেটা ক্লাবটি তৈরি করেছে, হয়তো সেখানে কিছু সাহায্য করেছে, আসলে আমরা জানি না। দান দান অবশ্যই আমরা জানি না। এবং আরও কয়েকটি ক্লাব রয়েছে, বাকিগুলি পরে দ্বিশতবর্ষীয় প্রকল্পগুলির সাথে রাষ্ট্র দ্বারা করা হয়েছিল। কিন্তু সাধারণভাবে খুব কম ক্লাব আছে যাদের স্টেডিয়াম আছে। ইউনিয়ন এসপানিওলা, সান্তা লাউরা ক্যাথলিক ক্যাথেড্রাল, সান কার্লোস দে অ্যাপোকুইন্ডো। কিন্তু সাধারণভাবে মাঠগুলো যখন এটা শুরু হলো, ক্লাবগুলোই সেগুলো ঠিক করতো, তারা সেখানে একটা স্ট্যান্ড বসাতো। তাহলে অবশ্যই এই সমস্ত টাকা একটা ভালো প্রতিযোগিতা, একটা ভালো শো তৈরি করতে শুরু করছিল। এছাড়াও এটা জনতাকে আকৃষ্ট করতে শুরু করলো, স্টেডিয়ামগুলো ভর্তি করতে শুরু করলো। এটি পেশাদারিত্বের আগে 2000 দশকে কথা বলছিল। এবং অবশ্যই একটা সময় আসে যখন সম্পদ থাকে এবং যে যেতে তার কাছে বেশি সম্পদ থাকে এবং যে বেশি, তাহলে টাকা আসা শুরু হয়। এবং এক সময় আসে যখন ফুটবলাররাও বলেন, শুনো, আমি তো এর অংশ, সবকিছুর অংশ, আমাকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে? আমাকে তো প্রশিক্ষণের সময় ব্যয় করতে হয়, আমাকে ভালো হতে হয়, আমাকে তো খোয়ারা করতে হয়। এছাড়াও নিজেদের যত্ন নেওয়ার পাশাপাশি যদি কোনো আঘাত হয় তাহলে সেটা নিয়ে কি হবে? আমরা অপেশাদার। তাহলে একটা সময় আসে যখন পরবর্তী পদক্ষেপটা স্বাভাবিকভাবে শুরু হয়। ইংল্যান্ডে 1888 সালে যে পেশাদারিত্ব শুরু হয়েছিল, এখানে সেটা অনেক দেরিতে এসেছে। দক্ষিণ আমেরিকায় পেশাদারিত্ব আসতে 0 বছর লেগেছিল, 2001। এবং এগুলো পাশাপাশি ঘটে, মানে আর্জেন্টিনা, যদি আমি ভুল না করি, 3-1 সালে, চিলি 3-3 সালে, উরুগুয়ে 3-2 সালে, মানে সব দেশগুলো 3-0 দশকে পেশাদার হতে শুরু করে। আসলে প্রথম দক্ষিণ আমেরিকান 3-5 পেশাদার খেলোয়াড়দের নিয়ে খেলা হয়, এবং 3-0 সালের বিশ্বকাপ আমেচার খেলোয়াড়দের নিয়ে। তাহলে একটা ভ্রমণ আছে, কিন্তু পেশাদারিত্ব এবং এই আমেচারিজমের মধ্যে সীমারেখা তেমন তীব্র নয়। যে জৈব নিশ্চয়ই এই উদীয়মান পেশাদারিত্ব, কারণ 3-0 দশকে এটা একটা গুজব হয়ে উঠেছিল, মানে এটা ছিল একেবারে সত্য যে কিছু খেলোয়াড় টাকা পেতেন, তাদেরকে টাকা দেওয়া হতো, কারণ নিশ্চয়ই আমি চাই যে সেরা খেলোয়াড়কে আমার দলে আনতে তাকে টাকা দিয়ে আকৃষ্ট করতে হবে। নিশ্চয়। এরপর ঘটে সেই ঘটনা, আমি কি প্রণোদনা দিতে পারি? এবং সেখান থেকেই ঘটে সেই ঘটনা যা গ্যালারিতে হয়। কারণ কেউ যখন এই প্রদর্শনী দেখে, ফুটবলারদের টাকা দেওয়া হয়, কোচিং স্টাফদের টাকা দেওয়া হয়, কোচকে টাকা দেওয়া হয়, এবং আমি যিনি গ্যালারিতে আছি, আমি বলি আমি এই কার্যক্রমকে সমর্থন করছি, কারণ আমি আমার টিকিটের দাম দিচ্ছি, আমি সম্ভবত ক্লাবকে সাহায্য করছি। তাহলে এই প্রদর্শনী, ফুটবল তখন আর কেবল একটি খেলা থাকে না, বরং এটা একটা প্রদর্শনীতে পরিণত হয়। এবং সেই প্রদর্শনীতে আমি দাবি করি, আমি চাই ভালো খেলোয়াড়, আমি আমার ক্লাবকে দাবি করি যে তাদেরও ভালো পরিচালকদের থাকতে হবে। ভালো সেই সময়ে ক্লাবগুলো সামাজিক ছিল, তাই কিছু ক্ষেত্রে নির্বাচন হতো,
কিছু ক্লাব সরাসরি দখল করা হতো, আর কিছু ক্লাব তো এমন ছিল যাদের কোনো নির্বাচনই ছিল না। আজকাল আমরা সবকিছু আইনগত এবং বিচারিক দৃষ্টিকোণ থেকে দেখি। যেমন ক্লাবগুলো আছে, নির্বাচন হয় এবং সবকিছু, কিন্তু সেই সময় এটা ছিল পুরোপুরি অস্পষ্ট। মানে একটি আইনগত ব্যক্তিত্ব পাওয়া এবং আইনগত নির্বাচন করা, এটা ছিল না। কোনো প্রোটোকল ছিল না, সবকিছু হাত তোলার মাধ্যমে হতো। প্রেসিডেন্ট ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানজনক, যিনি শেষ পর্যন্ত ক্লাবের জন্য জিনিসপত্র দিতেন। জার্সি, তারা একজন সম্মানজনক প্রেসিডেন্ট নির্বাচন করতেন, যিনি জানি না, একজন মেয়র, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি এসে টাকা দিতেন। মানে 2001, যা আজকাল আমরা ফুটবল ক্লাব হিসেবে বুঝি, সেটা একটা দীর্ঘ সময়ের নির্মাণ। দীর্ঘ সময়ে মানে এজন্য এটা অসম্ভব যে বলা যায় একটি ক্লাব প্রতিষ্ঠিত হয় যখনই তা আইনগত হয়। একটা বোকামি। মানে ক্লাব তখনই জন্ম নেয় যখন কিছু মানুষ একত্রিত হয় এবং বলেন, শুনো, ফুটবল ক্লাব গড়ে তুলি এবং অন্তত একটি পরিচালনা কমিটি নির্বাচন করি। একটি পরিচয়, একটি নাম, মিস্ট্রি। আমরা লনে প্যালেটের নাম দিই। হ্যাঁ, কিছু করতো না। এরপর তারা দেখত আমরা কোনো লনে খেলবো জানি না, সবচেয়ে সস্তা, বা যা কিছু তৈরি হয়েছিল তেমন কিছু ছিল না। এটা ছিল না যেমন ভালো আমরা পরিকল্পনা করব। এটা যেন ইউরোপীয় শহরগুলোর মতো, যেখানে পুরনো অংশগুলো ল্যাবিরিন্থ, সবগুলো কেন্দ্রবিন্দুতে, এবং তারপর পরিকল্পিত শহরগুলো হলো চৌকো। কিন্তু এটা ল্যাবিরিন্থ। এটা এমন একটা জিনিস যা চলে যায়। এটা পরীক্ষার এবং ভুলের মধ্যে একটি সংলাপ চল এখানে। এটা হয়তো আকর্ষণীয় হতে পারে। এবং প্রতিষ্ঠার তারিখগুলো, আমরা কখন প্রতিষ্ঠিত হয়েছিলাম, আসলে প্রথম ক্লাবটি কি ছিল, এবং সব ক্লাবগুলো, মানে সবগুলো নয়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সংখ্যক ক্লাবের সঙ্গে এ নিয়ে সমস্যা রয়েছে। তাহলে একজনের জন্য এই জটিল ক্লাব নির্মাণের প্রক্রিয়াটি কতটা অস্পষ্ট তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমনটি তিনি উল্লেখ করেছিলেন, এই পরিচয়গত বিষয়টি, পরিচয়গত মানে ক্লাব আমার সম্প্রদায়ের অংশ, আমার সেই জায়গার অংশ, সেখানে পেশাদারিত্বের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তারপর নিশ্চয়ই পেশাদারিত্ব কিভাবে জন্ম নেয়, তারপর পরিচয় একটি উচ্চতর স্তরে চলে যায়। এটা আর শুধু পাড়ার দল নয়, এটা একটি বড় পরিসরের দল, লিগগুলো এবং জানি না কি, অথবা শহরের দল, অথবা এটা আমাদের পেশাদারিত্বের প্রতিনিধিত্ব করে। এবং নিশ্চয়ই একটা সময় আসে যখন হাইপার পেশাদারিত্ব আসে, যা 7-0 এর দশক পার হয়ে গেছে, যা আমরা এখন অনুভব করছি। মানে ফুটবল খেলোয়াড় একজন অ্যাথলেট, সে একজন মিলিয়নেয়ার। মানে সবসময় যেমন হয় সেই পরিচিত বাক্যটা, এটা দুইজন মিলিয়নেয়ার একটি মাঠের মধ্যে। যখন কেউ ইউরোপে একটি ম্যাচ দেখে, দুইজন মিলিয়নেয়ার এবং অন্যান্য বহু মিলিয়নেয়ার যারা মাঠের মধ্যে থাকে, তাদের একজন অনুসরণ করে। এটা বোকামি মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব। মানে এখানে একটা হাইপার পেশাদারিত্ব আছে। এবং এটি ঘটেছিল যখন ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলো আরেকটি লিগ গড়ে তুলতে চেয়েছিল। তারা বলল, শুনো, যদি আমরা সেরা হই তাহলে কেন আমরা নিজেদের মধ্যে একটি লিগ গড়ে তুলছি এবং ফুটবলের বাইরে চলে যাই, বলি না? নিশ্চয়ই, কিন্তু এটা একই প্রক্রিয়া যা আগে ঘটেছিল। যখন পেশাদারিত্ব জন্ম নিয়ে একটি ক্লাবের একটি গ্রুপ বলেছিল, আমি আর এই বোঝা বহন করতে চাই না, আমরা যা আয় করি আমরা যা লাভজনক করি, আমাদের মায়ের থেকে আলাদা হই এবং পেশাদার লিগগুলো গড়ে তুলি। বাস্তবিকই লক্ষ্য করো যে যদি তুমি পেশাদারিত্বের ইতিহাস পড়ো, সবসময় একটি ভাঙন থাকে। মানে এটা ক্লাবগুলোর একটি গ্রুপ যারা বলে, শোনো, তারা কখনো পদক্ষেপ নেয় না। সবসময় একটা ভাঙন থাকে, একটা বিচ্ছিন্নতা। এবং পাগল কারণ এটা মনে হয় যেন চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে সবসময় একই ঘটনা ঘটে। বাস্তবিকই এটা ঘটেছিল যখন আরেকটি সমিতি গঠন করা হয়েছিল। তুমি চিলির এবং আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস দেখো এবং মনে হয় যেন এটা ঘটছে, মনে হয় যেন তারা একমত হয়ে যাচ্ছে। একটি সমিতি আছে, একটি ফুটবল দল গঠন করা হয়, এটা পছন্দ হয় না। দুটি দল আছে, একটি আর্জেন্টিনায় খেলে, অন্যটি চিলিতে খেলে, আরেকটি ব্রাজিলে গিয়েছিল। দুটি দল আছে, দুটি সমিতি আছে, সব আলাদা, সব ভাঙনের মধ্যে, কিন্তু দেশগুলো খুব খুব সমান্তরাল। উরুগুয়েতেও ভাঙন হয়েছে। তাহলে এটা এমন ভাবে দেখা যায় যেন ঘটনাটা একটু দূর থেকে দেখা হচ্ছে। খেলাধুলার স্বাভাবিকতার মধ্যে ক্লাব তৈরি হচ্ছে, অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা। অ্যাসোসিয়েশনের মধ্যে প্রতিযোগিতা, তাই না? এবং তারপর অ্যাসোসিয়েশনের মধ্যে বা এমনকি একই ক্লাবের মধ্যে ভাঙনগুলো। তাহলে খেলাধুলার প্রতি একটা স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা আছে যা অতি প্রাকৃত। এবং এটা একটা ঘটনা এখানে আছে, আমরা আসলে এটা এখনো অনুভব করছি। হ্যাঁ, এখন যেহেতু নির্বাচন এবং অন্যান্য বিষয় আছে, সবসময় দুইটি পক্ষ থাকে। আমরা কিভাবে খেলাধুলা এগিয়ে নিয়ে যাব? এএফএ উদাহরণস্বরূপ, একই এনএফপিও।
আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, কারণ আর্জেন্টিনায় বিষয়টা খুবই গরম। এবং তারপর আমি আবার ফিরে আসতে চাই, আমি জোর দিচ্ছি কারণ এখানে ইতিহাসের অংশ আছে যা তুমি খেলাধুলায় নিয়ে আসছো। হ্যাঁ, কিন্তু কিভাবে এটা সামাজিক পরিচয়ের উন্নয়নের সাথে যুক্ত হয় এবং ধনী ও গরিবদের এই বিষয়টা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু তার আগে আর্জেন্টিনায় আলোচনা চলছে, কারণ সেখানে একটি নাগরিক সমাজের সম্ভাবনা খুলছে, অর্থাৎ আর্জেন্টিনায় একটি ক্লাব, কোনো শেয়ার হোল্ডার কোম্পানি নয়, ক্লাবগুলো হলো নাগরিক অ্যাসোসিয়েশন, ফাউন্ডেশন। এখন এটা সম্ভব হচ্ছে যে যদি ক্লাবটি সিদ্ধান্ত নেয়, যদি সদস্যদের ভোট হয় এবং তারা সিদ্ধান্ত নেয়, তাহলে তারা একটি শেয়ার হোল্ডার কোম্পানিতে রূপান্তরিত হতে পারে। আমি জানি না চিলিতে কেমন। যদি সেখানে দুইটি অপশন থাকে তাহলে প্রশ্ন হলো কি কোনটি অন্যটির চেয়ে ভালো। সেরা হলো প্রত্যেকে সিদ্ধান্ত নিক, তারা কি শেয়ার হোল্ডার কোম্পানি হবে, ভালো পরিবর্তন হবে নাকি খারাপ পরিবর্তন হবে। তুমি এ সম্পর্কে কি মনে করো? ঠিক আছে, চিলিতে তারা শেয়ার হোল্ডার কোম্পানি। আসলে পেশাদার ফুটবলে অংশগ্রহণ করতে হলে তোমাকে শেয়ার হোল্ডার কোম্পানি তৈরি করতে হবে বা সেই দৃষ্টিকোণ থেকে রূপান্তরিত হতে হবে, যা চিলিতে হয়নি। সদস্যরা নিজেদের কারণে সিদ্ধান্ত নেয়নি, বরং সেখানে একটি আইন ছিল এটা যেন শেয়ার হোল্ডার কোম্পানি হয়। এবং এর আগে ফুটবল ক্লাবগুলোকে শেয়ার হোল্ডার কোম্পানিতে রূপান্তরিত করার জন্য একটি পরিকল্পনা ছিল। মানে এটি করের ঋণ এসেছে যা রাষ্ট্র তৈরি করেছে এবং চিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোকে দেউলিয়া করে দিয়েছে। লা ইউ এবং কলো কলো দেউলিয়া হয়ে গেছে। তারা সোজাসুজি করে ঋণের কারণে দেউলিয়া হয়ে গেছে। যদিও এটা সত্য, তারা সেরা অর্থনৈতিক অবস্থায় ছিল না। লা ইউ এর ক্ষেত্রে, যেটা আমি খুব ভালোভাবে জানি, সেখানে একটি করের ঋণ ছিল এবং আমি খুব সংক্ষেপে তোমাকে এটা বুঝিয়ে বলছি। দফো 1970 ছিল, যা মূলত প্রতিযোগিতার এই বিষয়টি নিয়ন্ত্রণ করছিল এবং সেই আইনে, যা 1970 সালের, বলা হয়েছিল যে প্রিমিয়াম এবং পুরস্কারের জন্য কর দিতে হবে না। মানে তারা কর দিত না বা টাকা আটকানো উচিত ছিল না। এবং 1970 থেকে 1999 সাল পর্যন্ত অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা বলেছিল যে প্রিমিয়াম এবং পুরস্কারগুলো পরিশোধ করতে হবে এবং তারা পুরোপুরি খেলোয়াড়দেরকে পরিশোধ করত। এবং এটাই ছিল যা মূলত করযোগ্য ছিল না। অবশ্যই, এবং এটা প্রায় সবসময় এমনই ছিল, কারণ এই বিষয়গুলো চিরস্থায়ী মনে হয়। এটা সবসময় এমনই হয়। আর কি হলো যে 99 সালে রাষ্ট্র অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা এবং সাধারণ কোষাগারের মাধ্যমে অজানা ঘোষণা করেছিল এবং তারা বলল, তুমি জানো না কি পুরস্কার এবং পুরস্কার যদি তোমরা খেলোয়াড়দের থেকে টাকা আটকিয়ে রেখেছ। ভাবো তো, আমি জানি না, দলে বিশাল সংখ্যা, কলো কলো 90 এর দশকে একটা বিশাল পরিমাণ টাকা দিত, কিন্তু সত্যি অবিশ্বাস্য হোক। তাহলে এখন সবচেয়ে প্রিমিয়াম এবং পুরস্কারগুলো চ্যাম্পিয়নশিপের জন্য কর দিতে হয়। এবং শুধু তাই নয়, আমি এটা 5 বছর পিছনে নিয়ে যাচ্ছি। 5 বছর মানে এটা ছিল টাকা যা আটকানো হয়নি। এটা নয় যে তারা টাকা চুরি করেছে। এবং ক্লাবগুলোর জন্য একটি বিশাল ঋণ তৈরি হলো, যা শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে গেল। দুইটি প্রধান এবং অন্যান্য বেশিরভাগ ক্লাব, ইউনিয়ন এসপানিওলা, কোবরে, লোয়া, সবাই করের ঋণে ছিল এবং কিছু এখনো তা ধরে রেখেছে। এটা একটা চিরস্থায়ী ঋণ একটি প্যারাডাইমের পরিবর্তনের জন্য একটি চাপ। এবং একবার যখন এটি হয়েছে, কারণ এক বলছে, এখন প্রথম পদক্ষেপ আমরা ঋণ তৈরি করলাম, দ্বিতীয় পদক্ষেপ এপা ক্লাবগুলো দেউলিয়া হয়ে গেছে। সমাধান কি? পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো যে 98 সালে প্রাক্তন প্রেসিডেন্ট পিনেরা, যিনি খুব অল্প সময় আগে মারা গেছেন, তিনি ইতিমধ্যে একটি সংসদীয় প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন অজ্ঞাত সমাজের সৃষ্টি করার জন্য। তাহলে পিনেরা 98 সালে প্রস্তাবনা উপস্থাপন করে এবং 99 সালে একটা পথ তৈরি হয়। এখানেই প্রক্রিয়াটা শুরু হয়। আমি জানি না, আমি বলবো অজ্ঞাত সমাজের কিছু ভালো দিক আছে। খেলোয়াড়দের সময় মতো টাকা দেওয়া হয় যতক্ষণ না কোনো শাস্তি আছে। কিন্তু অজ্ঞাত সমাজের সাথে এমনও হয়েছে যে কিছু মানুষের ফুটবল পেমেন্ট হয়নি, এজন্য এখন বেতন দেওয়ার জন্য বেলেতা চাওয়া হয়। তাদের ভিতরে একটা বেলেতা রাখতে হয়, কারণ না হলে ক্লাব টাকা দেয় না। সেই বেলেতা থেকে টাকা কাটা হয় অথবা সিফুরের দায়িত্ব নিতে হয়। ফুটবলারদের, কর্মীদের ইত্যাদির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কিছু মেকানিজম আছে। কিন্তু অজ্ঞাত সমাজের কাঠামোর মধ্যে এমনও হয়েছে যে কিছু ক্লাব সদস্য পদ হারিয়ে ফেলেছে। কনসেপসিয়ন 2016 সালে বেতন দিতে বন্ধ করে দিয়েছিল, সবাইকে বের করে দিয়েছিল এবং সেখানেই সবকিছু থেমে গেল। ঋণ 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 এবং ভয়াবহ। মানে যে কেউ যদি প্রতারণা করতে চায় সে সবসময় করবে। কিন্তু অজ্ঞাত সমাজ চিলি ফুটবলে কিছু স্বেচ্ছাসেবী ছিল না এবং আমি মনে করি যে লক্ষ্যগুলো অস্বাভাবিক হয়ে যায়। আমি প্রশাসনিকভাবে কথা বলতে চাই না,
বরং যারা ক্লাবের ভিতরে আছে তাদের লক্ষ্য কি। কারণ সামাজিক ক্লাবের সবকিছু বললে এর আলো এবং ছায়া নিয়ে সবসময় একটি লক্ষ্য ছিল, যা ছিল প্রতিযোগিতা করা, জয়ী হওয়া, ভালো হওয়া, ক্লাবকে যত্ন নেওয়া, তার সম্পদ ইত্যাদি। কিন্তু অজ্ঞাত সমাজের সাথে লক্ষ্য, অজ্ঞাত সমাজের লক্ষ্য হলো টাকা উপার্জন করা। কিন্তু এটা হলো লক্ষ্য। এটা নয় যে আমি সেই অজ্ঞাত সমাজের ভিতরে থাকা পরিচালকদের বলছি যে না, আপনারা যা চান তা হলো টাকা উপার্জন করা। না, আইনগত প্রতিষ্ঠানটি এজন্য তৈরি করা হয়েছিল। বিনিয়োগ তহবিলগুলো কিসের জন্য? টাকা উপার্জন করার জন্য। এবং যদি একটি বিনিয়োগ তহবিল একটি ক্লাবে ঢুকে পড়ে, কারণ এটা হবে যখন এটি অজ্ঞাত সমাজে পৌঁছাবে, তা হলো টাকা উপার্জন করা। তাহলে শেষ পর্যন্ত একজন বলে, আচ্ছা আমি কিভাবে টাকা উপার্জন করব? খেলোয়াড় বিক্রি করা। এমনকি তাদের তৈরি না করেই খেলোয়াড় বিক্রি করা। কারণ উদ্দেশ্য হলো বিক্রি করা। এখন তুমি যদি খেলোয়াড় তৈরি করতে পারো এবং এর মাধ্যমে ধনী হতে পারো, তাহলে তো ভালো। কিন্তু যদি এমন না হয়, আমি একজন খেলোয়াড় নিয়ে আসি, সবকিছু যাচাই করি, তাকে দামে বিক্রি করি, সবকিছু যাচাই করবে, তাকে দামে বিক্রি করি, একটা মাঝারি মানের দলে তৈরি করি, টেলিভিশন থেকে টাকা আসে, ইমেজের অধিকার, জার্সি বিক্রি করি, তাহলে শেষ পর্যন্ত অজ্ঞাত সমাজ বলছে, আচ্ছা হিসাবের জন্য আমি কিভাবে এর মাধ্যমে টাকা উপার্জন করব। সব জায়গায় তোমাকে বলবে যে অজ্ঞাত সমাজ নয়, পরিচালকেরা এই সেই দলের, আর আমরা এখানে আসছি। কিন্তু প্রতিষ্ঠানটি টাকা উপার্জনের জন্য তৈরি করা হয়েছে এবং যারা সেখানে আছে, তাহলে মূল লক্ষ্যটি হারিয়ে যায়, যা হলো ক্লাবকে বাড়ানো। কিভাবে? ক্লাবের যে মাত্রাগুলো আছে তা হলো প্রতিযোগিতায় জয়ী হওয়া। কেউ বলতে পারে না যে এটা একটি লক্ষ্য নয়। প্রতিটি ফুটবল ক্লাবের লক্ষ্য হলো যেখানে তারা অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় জয়ী হওয়া এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ। এবং স্পষ্টতই আরেকটি মাত্রা আছে যা তারা প্রায় দেখেই না। এবং লক্ষ্য করো, কর্পোরেশনগুলির সময়েও তারা এটা দেখেনি, ক্লাবের দৃশ্যমান এবং অদৃশ্য সম্পদ, তার রং, তার পরিচয় রক্ষা করা। এটা আমি বলবো, আগে তো এটা করা হতো না, কারণ এখন সবাই বলে শেয়ার হোল্ডার কোম্পানি সম্পদ, ইতিহাস ভুলে গেছে। কিন্তু কর্পোরেশনগুলির সময়েও তারা এ নিয়ে চিন্তা করতো না। খুব কম, কখনো কখনো কোনো একজন নেতা ছিল যিনি বিষয়গুলো দেখাশোনা করতেন, বইপত্র। কিন্তু এখানে চিলিতে সাধারণভাবে খুব কম তথ্য, খুব কম জিনিস সংরক্ষণ করা হয়, সবকিছু হারিয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। যেভাবে তুমি বলছো, এটা প্রায় একটা রূপক নয়, বরং একটা ছোট উদাহরণ উদ্ধৃতির মধ্যে, কারণ এগুলো এখনো বিশাল প্রতিষ্ঠান, অনেক মানুষ জড়িত, কিন্তু এটা এখনো চলছে। কিন্তু এটা যেন একটি উদাহরণ হিসেবে মনে হচ্ছে কিভাবে একটি সমাজ কাজ করে। এ এক রাষ্ট্র কিভাবে শুরু হয় একটি সিরিজের পরিস্থিতির মাধ্যমে, যুক্তির ভিত্তিতে। ঠিক আছে, আমরা বেশি, আমাদের সংগঠিত হতে হবে, কিছু লোককে বিশেষায়িত হতে হবে, এবং সামাজিক ব্যবস্থায় অন্তত কিছু স্বাস্থ্য, কিছু শিক্ষা থাকতে হবে। আমরা এটা সিস্টেম্যাটাইজ করি, সামাজিক করি, কেউ এটা অডিট করতে হবে, পরিচালনা করতে হবে, এবং তারপর এটা বাড়তে থাকে। এবং প্রতিবার পরিচয়, দ্বিতীয় হাজার দেশগুলোর পরিচয়। বলি, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির মধ্যে পড়েছে। এমন সময় আসে যখন নাগরিকরা বেশি দেশপ্রেমিক অনুভব করে, বা বেশি জাতীয়তাবাদী, বা তাদের ভূমির সাথে বেশি পরিচিতি অনুভব করে। কিছু মুহূর্তে কমই যেন ভালো, হয়তো এটা এমন কিছু যা অবশ্যম্ভাবীভাবে মানবিক। একদম। আসলে এটা স্পষ্ট হয়ে যায় যখন কেউ বলে, তুমি কোথাও আছো, বা বিদেশে আছো, তুমি একজন চিলিয়ানের সাথে দেখা করো, প্রথমেই, বা আমরা একই দেশের, কিন্তু তুমি আছো, জানি না, তোমার দেশে, গোয়েন্স আয়ার্সে, এবং তুমি এমন একজনের সাথে দেখা করো যে তোমার পাড়া থেকে। এবং সেই পাড়ায় যদি তুমি একই রাস্তার হয়, শেষ পর্যন্ত প্রায় আজ আমরা প্রতিবেশী। তাহলে শেষ পর্যন্ত একজন সবসময় অন্যের সাথে সংযোগের পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করে, কোথায় সেটা। এবং ক্রীড়া ক্লাব এটা ঠিক তাই তৈরি করে, মানে এটা তোমার জন্য একটি সামাজিক পরিচয়গত স্থান তৈরি করে, এবং এজন্যই আমরা ভক্ত হয়ে যাই এবং একটি রমের সাথে নিজেদের পরিচয় দিই, এবং আমরা বিদেশি ভক্ত। তুমি একটা ফুটবল ক্লাবের সদস্য হয়ে যাও এবং একটা রমের ভক্ত হয়ে যাও, আর তোমার পোশাকও সেই রমের হয় অনেক সময়। এতে একটা প্রতীক থাকে এবং সেই প্রতীক সব জায়গায় থাকে। তুমি যখন ছোট ছিলে তখন সেটা আঁকো, পরে সেটা কিনে নাও। মানে এখানে একটা বিষয় আছে যা ব্যক্তিগতকে অতিক্রম করে, কিন্তু এটা খুব মানবিক। মানুষ সব সময় কোনো না কোনোভাবে সমাজে অন্যদের সাথে যুক্ত হতে চায়, পছন্দ বা সাধারণ বিষয়গুলোর মাধ্যমে। এবং ক্লাবের মধ্যে, যেটা আমি এমনভাবে মনে করি, এটা সবচেয়ে কাছাকাছি একটি ধর্মের মতো, যেখানে তোমার পূজা আছে, যেখানে তোমার আত্মা আছে,
কাবালা আছে। এবং আমি বলবো যে এমনকি বিশ্বাস, ধর্মীয় আচার, বিশ্বাস আছে। মানে যেমন সমর্থকরা তাদের নিজস্ব সংস্কৃতি তৈরি করে, মানে মনুমেন্টাল স্থাপন করেছে। এটা পিনোচেট উপহার দিয়েছিল। এর কোনো প্রমাণ নেই। এটা স্থাপন করেছে। এটা করেছে। এবং অন্যদিকে তোমারাও একই কথা বলে, এটা সংস্কৃতির অংশ এবং কারো জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে এটা সত্য, মিথ্যা, এটা তোমার ধর্মের মধ্যে তোমার সত্যের অংশ। এবং এটা অযৌক্তিকও করে তোলে। এবং এজন্য যখন আবেগের কথা বলা হয়, তখন আবেগের কথাও বলা হয়। অবশ্যই। আর এজন্যই ভক্তির কথা বলা হয়। কারণ এটা সত্যিই তোমাকে অন্ধ করে দেয়। এবং মাঠে যাওয়া, একটি ম্যাচ দেখতে যাওয়া। এবং যখন তুমি মাঠে প্রবেশ করো, তখন ৩-০ পয়েন্ট কমে যায় ১-০ একদম, এবং তুমি চিৎকার করো এবং তোমার ভিতরের সবকিছু বের করে দাও, আবেগগুলোকে প্রকাশ করো। এটা একটা স্থান, মাঠ। এবং এটা অনুশীলন করাও। স্পষ্টতই এখন আমরা এটা দেখছি দর্শকের দৃষ্টিকোণ থেকে। কিন্তু এটা অনুশীলনও হয় এবং কিছু মানুষ স্টেডিয়ামে যায় এবং পরে এটা অনুশীলন করে। এবং অবশেষে একটি সম্প্রদায়ে অংশগ্রহণ করা এবং তার সাথে যুক্ত থাকা পুরোপুরি একটি থেরাপি। এবং কেউই সেই সম্প্রদায়ের বাইরে থাকতে চায় না। এটা ঠিক যেমন স্কুলের বাচ্চারা, মানে এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয় যে তুমি একটা ক্লাসে আছো এবং তুমি একটা গ্রুপের অংশ হতে চাও। তারা তোমার নাম জিজ্ঞেস করে। এরপর দ্বিতীয় বিষয় হলো তুমি কোনো দলের সমর্থক বলো। অবশ্যই আর্জেন্টিনা এটা প্রমাণ। ঠিক তাই, এমনকি যারা কখনোই খুব বেশি গুরুত্ব দিইনি ছোটবেলায়, কিন্তু তাও এতটাই মিশে গিয়েছিল যে সেই সময় একজনের নিজের পরিচয় থাকে না, তাই বিলন্ডিং এর অনুভূতি খুঁজে। ঠিক আছে, এখানে একটা কিছুটা শিশুতোষ বিষয় আছে, কিন্তু আবেগের দিক থেকে এটা শিশুদের মতো শিশুতোষ নয়, কিন্তু বাচ্চারা খুব স্পষ্টভাবে চিহ্নিত হয়। এটা হলো আবার চোখে ফিরে আসা। ভক্ত হওয়া মানে একটু আবার শিশু হয়ে যাওয়া। কারণ শোনো, রঙগুলো এটা সত্যিই শিশুতোষ। আসলে কল্পনা করো যে খারাপ লোকদের ব্রাভা ব্যান্ডগুলো যারা একটি কাপড়ের জন্য মানুষকে মেরে ফেলতে পারে। যদি তুমি এটা স্বাভাবিকতার দৃষ্টিকোণ থেকে দেখো, তুমি বলবে তারা একটা কাপড়ের জন্য কিভাবে মারামারি করতে পারে। এটা কাপড়ের জন্য। তাহলে এই বিষয়টা যুক্তিহীন হয়ে পড়ে। ঠিক আছে, ব্রাভা ব্যান্ডের বিষয়টি নিয়ে আলোচনা করা এটা এমন একটা বিষয় যা আমি সত্যিই আলোচনা করতে চাই না। কিন্তু হ্যাঁ, এটা আবার শিশু হয়ে যাওয়া, আরও প্রাথমিক হয়ে যাওয়া বলেও মনে হয়, কিছু একটা মূলের দিকে ফিরে যাওয়া। এবং এটা তোমাকে দেয় ফুটবল। কারণ কল্পনা করো তুমি রাস্তায় চিৎকার করছো যেমন মাঠে করেছিলে, রেফারিকে গালিগালাজ করছো। মানে এটা প্রসঙ্গ থেকে বের করে নাও এবং ওই লোকটা পাবুল। তুমি এটা মাঠের মধ্যে ঢুকিয়ে দাও হাজার হাজার ভক্তের মাঝে এবং তুমি হাসতে হাসতে বলো, শোনো রেফারি, এবং তাকে একটা গালিগালাজ করো, এমনকি তারা হাসে। তাহলে অবশ্যই প্রসঙ্গ থেকে বেরিয়ে এটা একটা পাগলামি। এটা পাগলামি, ঠিক তাই, এটা ভালো। এবং তারপর উপজাতীয় বিষয় এবং মাঠে যাওয়ার সময়ের অনুভূতি। প্রথমত, এটা খুব মজার মাঠে যাওয়া, বিশেষ করে যখন তুমি সেখানে আবেগের দিক থেকে খুব বেশি জড়িত নও, বরং এটা একটা শো হিসেবে দেখো। পয়েন্ট বুঝেছ? যদি তুমি জিততে বা হারাতে খুবই চিন্তিত হও, তাহলে হয়তো তুমি তেমন উপভোগ করতে পারবে না, কিন্তু আমি মনে করি মানুষ তাও যায় এবং খারাপ অবস্থাতেও উপভোগ করে। এটা খেলোয়াড়ের মতো, খেলোয়াড় যে তার ঘোড়াকে দেখে যে হারাচ্ছে এবং সেই রাগ, সেই ভয়ও তার খোঁজার অংশ। শোনা যায় যে জুয়ার আসক্ত ব্যক্তি হারাতে চায়, জিততে চায় না অবচেতনভাবে। মাঠে ফিরে আসলে আমি এটাকে ভিন্নভাবে দেখেছি, কিন্তু আমি এটাও দেখেছি উদাহরণস্বরূপ ইলেকট্রনিক সঙ্গীতের পার্টিগুলোতে, যেখানে ভিদ মানে আমি মিশে যায় এবং হঠাৎ করে যাচ্ছিল একাধিক ব্যক্তি তা একটি বৃহৎ জীবন্ত সত্তায় পরিণত হয়, প্রায় যেন একটি মৌমাছির চাক একটি তিপিজির গর্তের মতো, যেখানে সবাই পার্টির ক্ষেত্রে একই ছন্দে, প্রায় একই গতিতে নাচছে। মানে তুমি এটা ভালো বলেছ। আমি বলেছিলাম যে এটা তোমার বুদ্ধিমত্তার স্তর ৩-০ পয়েন্ট কমিয়ে দেয়। কিন্তু আসলে এটা তাই, নিজের অনুপস্থিতি একটি গোষ্ঠীতে, একটি সমর্থক দলে অংশগ্রহণ করার জন্য, এবং সবাই গান গায় এবং সবাই গানটি জানে এবং তুমি একটি সমগ্রের অংশ হয়ে যাও, যা তোমাকে কিছু সময়ের জন্য নিজের থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ আসলে আমি একজন হওয়া ক্লান্তিকর, ক্লান্তিকর, ঠিক। এবং নিজেকে বিচ্ছিন্ন করা থেরাপিউটিকও। তুমি তোমার বসের সাথে ঝগড়া করেছ, তুমি বসকেই দালাগালি করতে সাহস করনি, তাই তুমি মাঠে গিয়ে রেফারিকে বা বিপক্ষ দলের খেলোয়াড়কে দালাগালি করছো। মানে অন্তত ভালো
হয়তো তুমি তোমার পরিবারের সাথে একই কাজ করতে এড়িয়ে চলো, তাই না? অর্থাৎ ঘরোয়া বিশ্বের যে মাঠে ভালো। এখানে একটা সুভাষিতকরণ আছে। বলি ফ্রয়েড বলতেন, জুইডেসেনডেন সমর্থক শুধু খেলা নয়, এটা একটা ধরনের সুভাষিতকরণ, যেমন শিল্প, বরং সমর্থক অনেক কিছু সুভাষিত করে। কিন্তু দেখো, আমরা এখন এই ঘটনার কথা বলছি কারণ এটা যেন খেলার পঞ্চম ডেরিভেটিভের মতো। আমরা আসলে খেলার কথা বলছি না, আমরা মাঠের বাইরে যা ঘটে তার কথা বলছি। ঠিক। তাহলে যদি তুমি লক্ষ্য করো, শেষ পর্যন্ত এই ঘটনা অনেক বেশি বিস্তৃত। মানে, কল্পনা করো, যেমন আমরা গতকাল কথা বলছিলাম, একজন খারাপ নেতা 300টি পরিবারের উপর চাপ সৃষ্টি করে যারা নিচে কাজ করছে। কল্পনা করো একটি ফুটবল ম্যাচ যখন বোকারা রিভার খেলে, তখন এর গুরুত্ব কেমন? আর্জেন্টিনার অর্ধেক জনসংখ্যার উপর এর প্রভাব। তাহলে এটা সত্যি একটা পাগলামি, এবং সেখানেই সাংস্কৃতিক প্রভাব আসে, যা সত্যি যদি মাপা হয় দেখা যায়। কিন্তু এটা অনেক গভীর। অবশ্যই, মানে একটি রাজনৈতিক কেলেঙ্কারি ঘটে, কিন্তু ক্লাসিক্যাল ম্যাচে কারোই কেলেঙ্কারির প্রতি আগ্রহ নেই। ঠিক আছে, চলো ম্যাচে কি হবে। এটা প্রমাণ করে যে আমাদের খেলা ফুটবল নিয়ে কথা বলার সময় অনেক বেশি কঠোর হওয়া উচিত, কারণ সত্যি বলতে এটা যেন কিছুটা তুচ্ছ, অগভীর, খুবই অগভীর কিছু। শেষ এই ঘটনা। আর একাডেমি কোথায়? বিশ্ববিদ্যালয় কোথায়? কারণ আমি মনে করি যে এই ঘটনা আর্জেন্টিনায় ভালোভাবে অধ্যয়ন করা হয়েছে। হ্যাঁ, অনেক বেশি গভীর। এখানে চিলি অনেক কম আছেন, কিন্তু একাডেমি ধীরে ধীরে আসছে। কিছু গবেষক আছেন, ইতিহাসের ডাক্তার, যারা ছোট্ট একটি বৃত্তে আছেন, যারা ফুটবল নিয়ে, এর বিভিন্ন দিক নিয়ে, যা ঘটে এবং কিভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে আরও ভালো গবেষণা করছেন। মানে, ভাবো যে তোমার দেশ ফুটবল নির্বাচনে কিভাবে জিতছে। সেটা আমাদের নিজেদের কিভাবে দেখি, যেমন মানুষ, নাগরিক হিসেবে, অর্থনীতিতে। বলি, পরবর্তী অন্তত 2-3 মাসে উরুগুয়ে এমনই একটি দেশের 2টি বিশ্বকাপ আছে, কতগুলো কোপা আমেরিকা আছে জানি না, এবং বিদেশে আজ একজন উরুগুয়ান বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টাইন জার্সি পরা আর্জেন্টাইন, এবং সে বিশ্ব চ্যাম্পিয়ন। চিলি 9 বছর ধরে কোপা সাউথ আমেরিকানস, কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে, কিন্তু কিছুই জিততে পারেনি। কখনোই কোপা আমেরিকা জিতেনি, কিছুই না। 9 বছর। চিলি বলে 100 বছর ধরে কোনো খারাপ কিছু থাকে না। সত্যি, এটা 100 বছর স্থায়ী হয়নি, কারণ আমরা জিতেছি। কোচরাও চিলিয়ান, তারা যে স্কেলটা দেয় সেটা দেখো। 1-0। এবং এর আশ্চর্যজনক বিষয় হলো যে শিশুরা এখন আসছে, যারা 2015 সালে জন্মগ্রহণ করেছে, অথবা যারা 2010 সালের পর খুব ছোট ছিল, তারা বড় হয়েছে এই ধারণায় যে চিলির 2টি কোপা আমেরিকা আছে এবং তারা সেটা আর্জেন্টিনায় জিতেছে। এটা তাদের চিলিয়ান হিসাবে নিজেদের দেখার উপায় পরিবর্তন করে, তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এবং কিছু দিক থেকে বলবো, যখন কেউ ফুটবল ক্লাব বেছে নেয়, তখন জীবন দেখারও একটা উপায় থাকে, কারণ ক্লাবগুলো এক ধরনের রূপে পরিণত হয়। কিন্তু আসলে এটা যেন ধর্ম বেছে নেওয়ার মতো, তাই এটা শিক্ষা দেয়। হ্যাঁ, অথবা পোষা প্রাণী বেছে নেওয়ার মতো। এটা আমাকে রেসিংয়ের কথা মনে করিয়ে দেয়। চিলি হলো বিশ্বের রেসিংয়ের মতো, কারণ রেসিং অনেক বছর ধরে কিছুই জিততে পারেনি। এরপর আমি সাক্ষী ছিলাম যখন তারা 3-0 বছর পর জিতেছিল। আমার স্কুলের একজন সেরা বন্ধু, পাবলো পেরসিকো, 6 ভাই, সবাই রেসিংয়ের জন্য পাগল। তাদের নিজের ক্রায় ডিএনএ কিভাবে বদলে গেল না, বরং ডিএনএ এর উপরে যা কিছু আছে সেটা সব কিছু বদলে গেল একবার তারা জিতল। এরা এরা ছিল এই ক্ষেত্রে পরিবার, কিন্তু এটা হতে পারে কমিউনিটি, হতে পারে পুরো ক্লাবের মানুষ, যারা কখনো জিততে না পারার একটা কর্মা নিয়ে আসছিল। আর হঠাৎ করে এটা সেই বাতাস, তাই না, তোমাকে কাঁপতা দেয় যা কিছুই হোক। এবং ফিরে আসছি, কারণ আমি বলেছিলাম, যেমন আমি 2 বা 3 বার উল্লেখ করেছি, এবং হয়তো শুধু উল্লেখ করেই পরে আমি চাইব তুমি কিছু পড়ো মেটানিয়া থেকে, কিন্তু আমরা অন্য বিষয়গুলোতে যাব যা সেই পড়া থেকে উদ্ভূত হবে। কিন্তু কিভাবে এটি গঠিত হয়েছে, বা কিভাবে ক্রীড়া, বিশেষ করে ফুটবল, হয়তো একটু বেশি মাকিয়াভেলিয়ানভাবে, হয়তো একটু বেশি কৌশলগতভাবে, একটু সুযোগ সন্ধানীভাবে, বা যেভাবে তুমি চাইবে তা ব্যাখ্যা করতে। কিন্তু যখন ব্রিটিশ সাম্রাজ্যের লাতিন আমেরিকায় বড় প্রভাব ছিল, তখন তারা বুঝতে পেরেছিল কারণ এটা ঘটেছিল। আমি তোমাকে প্যারাফ্রেজ করছি, যেমন যুক্তরাজ্যে ঘটেছিল।
তারা খেলাধুলা নিয়ে আসে। বিভিন্ন খেলাধুলা, ফুটবল বিস্ফোরিত হয়, কিন্তু তারা এটা কিছুভাবে নিয়ে আসে যাতে শৃঙ্খলা আনা যায়, যাতে ব্যবস্থা করা যায়। উদাহরণস্বরূপ, হয়তো এই বিভ্রম দেওয়ার জন্য, অথবা সপ্তাহের এই মুহূর্তে যেখানে গরিব ধনী সমান হয়ে যায়, হয়তো এর মাধ্যমে ন্যায় বিচারের অনুভূতি, রাগ কমিয়ে আনা যায়, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা যায়। সমাজের উপর ক্ষমতার একটি নির্দিষ্ট ব্যবহার ছিল, কেবল ক্রীড়া প্রচার করা নয়, বরং ক্রীড়ার কাঠামো পরিচালনা করাও। আমি একটা পথে যাচ্ছি, আমি মোটামুটি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো, বুঝতে হলে, কারণ এটা বলা একটু জটিল, যেমন তুমি উল্লেখ করেছিলে, এটা খুব জটিল একটা বিষয় মনে হচ্ছে যেন। আমি তোমাকে কিছু বলছি, যেন তুমি আমাদের একটু ব্যাখ্যা করো। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যেন এটা একটা ষড়যন্ত্র ছিল। অবশ্যই অবশ্যই, যদি এটা ভ্যাকসিনের বিরুদ্ধে থাকা লোকদের কিছু হয়। কিন্তু প্রথমে রাষ্ট্রকে বুঝতে হবে, রাষ্ট্র আসলে কি, এর লক্ষ্য কি। সব সময় ভালো নাগরিক তৈরি করা, যাতে সেই নাগরিকরা উৎপাদন করে এবং রাষ্ট্রকে সমর্থন করার জন্য অর্থ উৎপাদন করে। কারণ রাষ্ট্র আসলে যা করে তা হলো মানুষের জন্য একটি ভালো জীবনযাত্রার মান দেওয়ার চেষ্টা করা, ন্যূনতম মান নিশ্চিত করা। এটি একটি কোম্পানির মতো। আসলে এটি একটি কোম্পানি এবং এর একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া রয়েছে। এবং ঠিক আছে, লাভজনক এবং অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য হলো, একটি টাকা উপার্জনের জন্য তৈরি এবং অন্যটি তা খরচ করার জন্য। এজন্য কখনো কখনো যখন প্রযুক্তিবিদরা রাষ্ট্রে প্রবেশ করে এবং বলেন, শুনো, আমি আসছি কাটছাট করতে, না, রাষ্ট্র তো খরচ করার জন্য তৈরি। ঠিক আছে, দর্শন এবং হয়তো ভিন্নভাবে বিশ্বের দিকে দেখার উপায়। কিন্তু এই ভিত্তির উপর রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রগুলো যেভাবে আমরা দেখি তার থেকে স্বাধীন। আগে রাজারা ঠিক একই রকম ছিল। রাজারা, যারা ছোটবেলা থেকে তোমাকে শাসন করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু একই কার্যক্রম, অর্থাৎ রাজারা করগুলো নিত, সেগুলো সংগ্রহ করত এবং এর মাধ্যমে তারা রাজ্যটিকে বজায় রাখার চেষ্টা করত। স্পষ্টতই ইয়েউস্যান্ডের সাথে, যার লক্ষ্য হয়তো আধুনিক রাষ্ট্রের বা একই ধরনের লক্ষ্য থেকে অনেক ভিন্ন, কিন্তু একইভাবে সাম্রাজ্য এবং সবকিছু বোঝা যায়। কিন্তু যদি আমরা রাষ্ট্রে ফিরে যাই, তাহলে এটি হলো তাদের নাগরিকদের উন্নত করা বা তাদের কল্যাণ দেওয়া, এবং এই ভিত্তির উপর স্পষ্টতই যখন খেলা আসে, যা আসলে পাবলিক স্কুলের মাধ্যমে আসে, যা স্কুলগুলোর জন্য অনুবাদ করা হয়, কিন্তু আসলে এটি ব্রিটেনের প্রাইভেট কলেজগুলো, যেখানে অভিজাত শ্রেণীর মানুষ শিক্ষা গ্রহণ করত, তারা বুঝতে পেরেছিল যে সেখানে অনেক সহিংসতা ছিল। শিক্ষকরা যারা একই সময়ে ধর্মের সাথে সম্পর্কিত ছিলেন, মানে সেখানে তারা অ্যাঙ্গলিকান, প্রোটেস্ট্যান্ট, আসলে তারা পাদ্রী ছিলেন, এবং তারা বুঝতে পেরেছিলেন যে সেখানে অনেক সহিংসতা ছিল। আমরা এই সহিংসতাকে কিভাবে নিয়ন্ত্রণ করি? দলগত খেলাধুলার মাধ্যমে। ফুটবল, রাগবি, ঠিক আছে, ক্রিকেটও খেলা হতো অনেক আগে, কিন্তু ১-৯ শতকের মাঝামাঝি থেকে তারা দেখতে শুরু করে যে কিছুভাবে এই সহিংসতাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই সহিংসতাকে প্রশমিত করতে হবে রক্তে, কারণ সেখানে গ্যাং ছিল। মানে যুক্তরাজ্য এই সমস্যায় ভুগছিল যে যুবকরা, যতই তারা অভিজাত হোক, তারা গ্যাং গঠন করছিল এবং ঘুরে বেড়াচ্ছিল। তাদের সেই শক্তি বের করার কোনো উপায় ছিল না, তাই না? এটা তো বর্ষের নিজস্ব ব্যাপারও। এবং অবশ্যই এই লোকগুলো আসলে ভিতরে খুব উজ্জ্বল। আজকাল ধর্মকে অনেকেই অজ্ঞতার সাথে সম্পর্কিত মনে করেন, কিন্তু সেই সময়ে পণ্ডিতরা গির্জার মধ্যে ছিলেন। মানে এখন আসলে সবাই প্রোটেস্ট্যান্ট ছিল বা কোন একটি নির্দিষ্ট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এটা ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত ব্যাপার। তাহলে পাদ্রীরা এবং শিক্ষকেরা বুঝতে পারলেন যে এটা শান্ত করতে হবে, এবং তারা নিয়ম তৈরি করলেন, এবং তারা এই ধারণা তৈরি করলেন যে একদিকে খেলা আর অন্যদিকে ক্রীড়াবিদ। মানে এটা সেই ব্যক্তি যাকে তুমি বলছো, একদিকে খেলা আর অন্যদিকে ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ। তাহলে এখন আমি যা করতে যাচ্ছি, কারণ যদি আমি খেলাধুলা তৈরি করতে পারি, ঠিক আছে, নিয়ম সব আছে, কিন্তু এখন আমি যা তৈরি করতে যাচ্ছি তা হলো ক্রীড়াবিদ। এবং সেই ক্রীড়াবিদকে আমি একটি নৈতিকতা এবং আচরণের বোঝা দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেই বলা হচ্ছে, দেখো গুরুত্বপূর্ণ বিষয়টা কি, মানে নিয়মের মধ্যে জিততে হবে। অবশ্যই, প্রথমে জিততে হবে, কিন্তু নিয়মের মধ্যে। মানে নিয়ম ভাঙা যাবে না। অবশ্যই। এবং নিয়ম ভাঙা না মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। অবশ্যই। অন্যের প্রতি সম্মান দেখানো, দলবদ্ধভাবে কাজ করা। কিন্তু শুধু মাঠে নয়, বরং প্রশিক্ষণের সময়, পোশাক পরিবর্তনের ঘরে, পরে তোমার বন্ধুদের সাথে সম্পর্ক করার বিষয়ে খেলাধুলা তোমাকে যা দেয়। ঠিকই। তাহলে
সে ঘটনা আমি জানি না তারা এটা নিয়ে কতটা ভাবেনি, কিন্তু যখন নিয়ম তৈরি করা হয় এবং খেলা তৈরি করা হয় তখন ক্রীড়াবিদ জন্ম নেয় অবশ্যই এবং শেষ পর্যন্ত যখন তুমি সেই সময়ের পুরোনো পত্রিকাগুলো পড়ো, সবসময় বলা হয়, এটা একজন ক্রীড়াবিদ, এটা একজন ক্রীড়াবিদ। তাহলে এটা যেন একটা গুণ, এটা এমন একজন যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে আসে। হ্যাঁ, প্রায় একজন যোদ্ধা বা একজন নাইট বা এমন একটি নামকরণ যা সেই ব্যক্তিকে তার নৈতিক গুণে উন্নীত করে। ঐতিহাসিক। এবং এটি ধর্মের সাথে মিশে যায়, কারণ এখানে এই পেশিভুল খ্রিস্টান ধর্মের আন্দোলন দেখা দেয়, যেটা পেশিভুল খ্রিস্টান ধর্মের কথা বলছিল, পেশিভুল খ্রিস্টান ধর্ম, যা মূলত বলে যে শরীরের যত্ন নেওয়া একটি ভালো ধর্মপ্রাণী হওয়ার অংশ, বা সঠিকভাবে একজন ভালো খ্রিস্টান হওয়ার অংশ। আসলে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক উভয়ই খ্রিস্টান। তাহলে এই যুক্তির ভিত্তিতে শরীরের যত্ন নেওয়া তোমাকে একজন ভালো খ্রিস্টান বানায়, এবং এর মধ্যে একটি নৈতিক বিষয়ও আছে। তাহলে স্পোর্ট জন্ম নেয় দুইটি বিষয়ের মিশ্রণে। অবশ্যই আধ্যাত্মিক এবং শারীরিকের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সংযম, যা খুবই ভিন্ন এবং একই গির্জায় বিপরীত। এই ধরনের লোকেরা যারা খায় না, আমি মনে করতে পারছি না তাদের নাম কি, যারা কিছু কিছু সমাবেশে থাকে, যারা দারিদ্র্যের শপথ নেয়, যারা ঠিক আছে তারা হলো আছে তা অবশ্যই। আসলে এটা তোমাকে দুর্বল করে দেয়। ভিন্নভাবে আমি জানি না, পূর্বে যেখানে চাবলিং মঠের সন্ন্যাসীরা আছেন তারা সক্ষম। হ্যাঁ, ভারতে শুধু আছে, এটা নির্ভর করে। কিন্তু এখানে শরীরের যত্ন নেওয়ার এই দিকটি প্রবেশ করে। তাহলে সুস্থ মনের জন্য সুস্থ শরীর, এই প্রবাদটি জন্ম নেয়, এবং এটা স্পষ্টভাবে একটি পুরো আন্দোলন তৈরি করে। এবং তারপর আসে অন্য অংশ, যখন ক্লাব তৈরি হয়, কারণ ইতিমধ্যে একজন লোক বল খেলছে, আর কিছু লোক খেলছে না। আমরা সবাই একই ক্ষমতা নিয়ে আসি না, কিন্তু একটি দলের চারপাশে একটি সম্প্রদায় গঠন হতে শুরু করে। প্রথমত দলটি গুরুত্বপূর্ণ, এবং দলের থেকেই সম্প্রদায়টি জন্ম নেয়। আর সেই সম্প্রদায়টা কি করে, যা তুমি জানো, সেটা হলো পুরুষদের ক্লাব, যেখানে তুমি তোমার এক কাপ পানীয় নিতে যাও, যা খুবই অভিজাত, এবং সেখানে একজন সভাপতি, একজন সচিব, একজন কোষাধ্যক্ষ থাকে। এবং ফুটবল ক্লাবও একই কাজ করে, একজন সভাপতি তৈরি করে, সেখানে একটি পরিচালনা কমিটি থাকে। তাহলে শোনো, জার্সি কিনতে হবে, কারণ ফুটবল খেলতে কিছু সরঞ্জামও লাগে। মানে একটি বল নিয়ে, ফুটবল সস্তা, একটি বল নিয়ে দুইজন মানুষ খেলে। কিন্তু যখন আমরা এগিয়ে যেতে শুরু করি, যা আমি তোমাকে বলছিলাম, ক্লাবটি জন্ম নেয়, আমরা নাম দিই, রং চাই, একটি জার্সি কিনি। তাহলে সুশৃঙ্খল হতে হবে, এবং এই সুশৃঙ্খলতা একটি সভাপতি, একজন কোষাধ্যক্ষ থাকতে বাধ্য করে, এবং এভাবেই ক্লাবগুলি তৈরি হয়। এরপর তোমার শিশুদের ক্লাব, আমি জানি না, এপোকা চিরিতে প্রবেশ করো বছরগুলোতে, আমি জানি না, 1895 সেখান থেকে পত্রিকাগুলো প্রায়, এবং তুমি বুঝতে পারবে যে স্কুলের শিশুদের একটি গ্রুপ খুব বেশি দিন আগে নয়, তাদের নতুন ফুটবল ক্লাব তৈরি করেছে, এবং আমি বললাম সভাপতি নামের পদ্মী বের হয়, তারা শিশু 1-2 বছর। এভারটন 1 বছর বয়সী শিশুদের নিয়ে তৈরি হয়েছিল। তারা একজন সভাপতি, একজন সচিব, একজন কোষাধ্যক্ষ নির্বাচন করলো, এবং কিছু দায়িত্ব ছিল। এটা যেন বড়দের মতো অভিনয় করা। অবশ্যই, কিন্তু এটা পুরো একটি কাঠামো। এখানে আমরা দেখি যে নাগরিক সমাজও জন্ম নেয়, কারণ আজকাল ফুটবল ক্লাবগুলো বা ক্রীড়া ক্লাবগুলো নাগরিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। কিছু জায়গায় এগুলো শ্রমিক ইউনিয়নের এবং অন্যান্য নাগরিক সমিতির আদি আসে। ফুটবল ক্লাব আছে এবং সাহায্য করে। এখানে চিলিতে যখন কেউ অসুস্থ হয়, ফুটবল ক্লাব একটি বিন্দু আয়োজন করে, যা এখানে চিলিতে প্রচলিত অর্থ সংগ্রহ করার জন্য, যাতে সাহায্য করা যায়। মানে ক্লাবটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং এটি জন্মানোর সাথে সাথে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে এটা সেখানে আছে, এবং ইংল্যান্ডে ঘটনাটি ঘটে, ক্লাবগুলি দ্রুত গঠিত হয়, তারা উপস্থিত হয়, ক্লাবগুলি স্বাভাবিকভাবেই সর্বত্র আবির্ভূত হতে শুরু করে। তাহলে যেমন আমি বলছিলাম, এটা সস্তা, একজন খেলোয়াড়, এটা সহজ, নিয়মগুলো তেমন জটিল নয়, এটা সংক্রামক। এটা সংক্রামক। এবং ফুটবলের জোর শুরু হয়। ফুটবলের জ্বর আউসেন্ড, যা সম্ভবত তুমি ভাবছিলে বলছি, এর সব কিছুর হৃদয় আবার প্রতিযোগিতামূলক খেলা এবং প্রতিযোগিতা। বইয়ে একটি অংশ আছে যা কগনিটিভ রিভ্যালুয়েশন নিয়ে কথা বলে, যা একটি শব্দ বলি, বর্ষদ শব্দ, যা বোঝাতে চায় যে তোমার মাসিক খরচের একটি এক্সেল তৈরি করা, যা সম্পূর্ণ বিরক্তিকর। এবং প্লে স্টেশনে খেলার মধ্যে পার্থক্য হল, প্লে স্টেশনের স্তর আছে। তুমি যে কয়েনগুলো জিতছ সেখানে লাফ দেওয়া আছে,
এবং তোমার সামনে প্রতিপক্ষ আছে যাদের তুমি পার করতে হবে। অন্যদিকে এটি তোমাকে কোনো ধরনের চ্যালেঞ্জ দেয় না। এখানে কোনো বিনোদনের বিষয় নেই, একদমই না। তুমি কিছুতেই প্রতিযোগিতা করছো না। তাহলে যদি তুমি ধরো এটা হলো কগনিটিভ রিভ্যালুয়েশন। যদি তুমি একই বিষয়ে আরেকটি গল্প বলো, তাহলে এটা প্রায় আবেগময় হয়ে যায় এবং এমনকি কিছুটা আসক্তির মতো, যেমন টেট্রিস বা সলিটেয়ার অথবা এই ধরনের অন্য যে কোনো খেলা যা মাসিক হিসাব করার সাথে খুব একটা পার্থক্য নেই। যেমন ধরো ট্যাক্সের জন্য তোমার হিসাবের ফরম তৈরি করা বা যা কিছুই হোক, শুধু যে এখানে প্রতিযোগিতা করার এবং জেতার প্রণোদনা আছে। একটা খুব ভালো বিষয় আছে, এটা খুব মানবিক হওয়া উচিত। এজন্য প্রতিযোগিতার অভিজ্ঞতাকে দানবায়িত করা এবং সহযোগিতার প্রশংসা করা নয়, বরং হয়তো বইয়ে আমি যে বিষয়টি আলোচনা করেছি সেটি হলো প্রতিযোগিতা আসলে খুব ভালো। যা হচ্ছে তা হলো আমরা হয়তো একটি অতিরিক্ত প্রতিযোগিতামূলক সমাজে পরিণত হয়েছি, যেখানে ভাষামোটা একটু অস্বাভাবিক হয়ে গেছে এবং সহযোগিতার কিছু অভ্যাস পুনরুদ্ধার করা ভালো। কিন্তু এতে যেন মনে না হয় যে অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতা করা একে অপরকে বাদ দেয়। আহ, ঠিক তাই। প্রতিযোগিতা উভয়ই। তুমি অংশগ্রহণ করো এবং প্রতিযোগিতা করো, এবং যখন কেউ প্রতিযোগিতা করে সে জিততে চায়। কিন্তু যেমনটা তারা শুরুতে বলেছিল, খেলাধুলার ক্ষেত্রে নিয়মের মধ্যে জিততে হবে, নিয়মের মধ্যে জিততে হবে। এবং শুনো, কখনোই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, যদি এটা জীবন শেখার মতো হয় যা তোমাকে খেলাধুলা দেয়। কিছু মানুষ অন্যদের চেয়ে ভালো অবস্থায় জন্মায়। কিছু জিনিস স্বাভাবিক। একটা আছে, দেখো, এটা এমন যে বলা যায় না, কিন্তু এটা সত্য। কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো, উচ্চতা, ওজন, ড্রিবলিং। আলেক্সিস সানচেজ সেই লোকটা, বিশেষ গুণ নিয়ে জন্মেছে। আর্তুরো ভিদাল মানসিকভাবে শক্তিশালী। মানে এগুলো এমন কিছু যা আসে সেগুলো সেখানে আছে। এবং আমি মনে করি খেলাধুলা প্রথমে যা শেখায় এবং বলে, ওহ হ্যাঁ, অংশগ্রহণ করো, প্রতিযোগিতা করো, কিন্তু সম্ভবত তুমি এমন লোকদের সাথে মুখোমুখি হবে যারা তোমার চেয়ে ভালো, এবং কাজও তোমাকে আরো ভালো হতে সাহায্য করে। এমন খেলোয়াড়দের সাথে যারা আমি বলবো যে খারাপ অবস্থায় জন্মেছিল এবং সময়ের সাথে সাথে গড়ে উঠেছে। আমি বলবো যে খেলাধুলা তোমাকে যে দ্বিতীয় শিক্ষা দেয় তা হলো সবসময় প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে। সবসময় প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে। এজন্যই কিছুটা যুক্তি, কিছুটা পুনর্মূল্যায়ন করে বিভিন্ন দলের মধ্যে সংযোগ স্থাপন করার গুরুত্ব রয়েছে। চ্যাম্পিয়নশিপে, লিগে একটি ধারাবাহিকতায়, যাতে তখন এটি অর্থপূর্ণ হয়। আমি বলি, ঠিক আছে, আজ আমি হারলাম, কিন্তু কাল আমি জিততে পারি, এবং তখন সেখানে বলি এটা পুনরুদ্ধার হয়। এটা এমন যেন এটা একটি ফ্র্যাক্টাল, যা সমস্ত ঘটনার ধারাবাহিকতাকে অর্থ দেয়। এবং তারপর আরেকটি, যে আমরা অন্য কিছুতে যাওয়ার আগে তৃতীয় সময়ের ধারণা, তুমি মাঠে প্রবেশ করো, এমনকি তুমি পরিবর্তিত হয়ে যাও, কারণ এটা অনেক খেলোয়াড়ের সাথে ঘটে। তারা পরিবর্তিত হয়, প্রতিযোগিতা করে, কেউ জেতে কেউ হারায়, এবং তারপর যা আছে বলি তা মৌলিক পুনর্মিলন। বলি পুনর্মিলন সবসময় মনে রাখা যে এটা একটি খেলা যা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন জীবন চালিয়ে যেতে হবে। এবং জীবনে একে অপরের সাথে ঝগড়া করে থাকা, রাগ করে থাকা, এটি খুব মিথ্যে, খুব প্রাচীন গ্রিক নয়। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। সেই সময়ের পরে এই বিষয়টি যুদ্ধের প্রেক্ষাপটে আলোচনা করা হতো। রাজা বা সম্রাট, যাই হোক, যারা যুদ্ধের মধ্যে ছিল, তারা একটি নির্দিষ্ট বলি, তুমি আমার বিরুদ্ধে লড়াই করার মতো একজন যোগ্য শত্রু নও। এটার মানে কি? আজকাল আমরা আরো বাস্তববাদী। তাহলে যদি তুমি একজন গরিব, যদি তুমি একটি ছোট দেশ, তাহলে আমার জন্য এটা দারুণ, কারণ তখন আমি আমার অস্ত্রশস্ত্র দিয়ে তোমাকে আগুনে পুড়িয়ে দেব। কিন্তু অন্য সময়ে, এবং ঠিক আছে, নিচ্ছে এটা তুলনা করে, বলি সেই সময়ের সম্মানের বিষয় নিয়ে স্পার্টান সংস্কৃতি এর একটি চূড়ান্ত উদাহরণ, তাই না? খ্রিস্টানিজমের বিপরীতে। কিন্তু আমি সেই জটিলতায় যেতে চাই না। তুমি কিছু বলার জন্য যাচ্ছিলে, এবং যদি তুমি চাও আমরা সেই অংশে চলে যেতে পারি যা তুমি পড়ার জন্য বেছে নিয়েছিলে। কেমন আছো? আমাদের সময় কেমন যাচ্ছে বন্ধুরা? এক এক করে। ভালো। দেখো, আসলে এই ধারণাটিকে শেষ করতে, এবং তুমি যে অংশটি পড়লে তার শুরুতে যা বলা হয়েছে তা নিয়ে সিলভা বলছে যে খেলা এক মুহূর্তে সবকিছু মুছে দেয়, তাই না?
সাংস্কৃতিক সামাজিক পার্থক্য এবং আসলে এটা যেন একটি ব্যালসম, তাই না? এটি সামাজিক একীকরণকে সম্ভব করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা যেমন যা আসছে তার একটি ঘটনা। আমরা যা আলোচনা করেছি তা পুনরায় নিতে কিন্তু ক্লাবগুলো তৈরি হয়। তারপর যা আসে মাঠের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। যখন তুমি দেখতে পাও শ্রমিক ক্লাবগুলো শ্রমিকদের মধ্যে, বিভিন্ন স্কুলের শিশুদের মধ্যে এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে, তখন মাঠের মধ্যে আমরা সবাই সমান। এবং আমি মনে করি এটা ফুটবলের বড়মায়া যে এটা সস্তা। কারণ কিছু লোক বলে এটা সস্তা। কারণ এখানে দুইজন খেলোয়াড় আছে। না, শেষ পর্যন্ত যদি কেউ কিছু পেতে চায়। যদিও এটা সত্য যে খেলা সম্ভব, কিন্তু মায়া হলো যে মাঠের মধ্যে নিয়ম থাকলে সবকিছু অদৃশ্য হয়ে যায়। শর্তের সমতা, শর্তের সমতা। এবং সেই শর্তের সমতায় দীর্ঘমেয়াদে সবসময় শ্রমিকরা, কর্মীরা জিতেছে। এটা এমনই ঘটেছিল, ইংল্যান্ডে ঘটেছিল, চিলিতে ঘটেছিল, আর্জেন্টিনায় ঘটেছিল। একসময় শ্রমিকরা জিতেছিল। এবং এজন্য সাধারণত ফুটবলাররা, তারা বলতে গেলে গরিব পাড়াগুলো থেকে আসে, কারণ সেখানে যারা আছে সবাই অনুশীলন করে। এবং লক্ষ্য করো যে ফুটবল সবসময় তোমাকে স্বপ্ন দেয়। অবশ্যই আমি মারাদোনা হতে পারি, আমি আলেক্সিস সানচেজ হতে পারি, আমি অভিজাত হতে পারি বা উচ্চ ডায়াক্টাস হতে পারি। তারা ইতিমধ্যেই এটা পেয়েছে, যেন তাদের কিছুটা নিশ্চিত আছে। 2001-এ অন্য ধরনের আবেগ নিয়ে জীবনযাপন করে, বলার জন্য নয় যে এই ধরনের আবেগ ছাড়া, যা হলো তোমার অবস্থানকে অতিক্রম করার স্বপ্ন, সামাজিক উত্থান। কিন্তু আমি তোমাকে বলি যে যখন ইংল্যান্ড এই ঘটনাকে দেখে, কারণ ফুটবলের জোর এমনই ছিল, মানে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলসের আবির্ভাব, শত শত হাজার ক্লাব ছিল যেটা কোনোভাবে স্বাভাবিক ছিল এবং ভালো। তারপর সুপার অ্যাসোসিয়েশনগুলো জন্ম নেয়, একটি জাতীয়, অন্যটি কাউন্টির, ইত্যাদি ইত্যাদি। ফুটবলে সবকিছু পুনর্গঠন করা, কারণ এটা বিশাল ছিল এবং অনেক মানুষ সংগঠিত হচ্ছিল এবং সংগঠিত মানুষ শক্তি তৈরি করে। তাহলে একটি অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়া কিছুটা গুরুত্ব রাখত। এবং স্পষ্টতই ব্রিটিশরা তাদের সাম্রাজ্যের মধ্যে দেখেছিল যে 1863 থেকে 1888 সালের মধ্যে এই ঘটনা একটি পাগলামি ছিল, একটি পাগলামি, এবং তারা দেখেছিল যে সেখানে একটি শক্তি ছিল এবং কিভাবে। তাহলে আমি একটি সুপার পাওয়ার হয়ে উঠি যখন আমি আমার সংস্কৃতিকে নিয়ে যাই, যেমনটা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তুমি হলিউডকে নিয়ে আসো, তুমি তার সংস্কৃতিকে নিয়ে আসো। চীনারাও এটা করছে। আসলে কোরিয়ার মতো একটি ছোট দেশকে পক নিয়ে এবং সবকিছু, তা তোমাকে সংস্কৃতি নিয়ে আসছে এবং আমাদের সবাইকে এতে ডুবিয়ে রাখে। আজকের দিনে এক 5 বছর বয়সী এবং তার নিচে সব ছেলে মেয়ে একটি কোরিয়ান সংস্কৃতিতে এবং এই বৈশ্বিকীকরণে ডুবে আছে। কিন্তু সেই সময় স্পষ্টতই তোমার কাছে এইসব সম্পদ ছিল না। সিনেমা যেমন আজ আমরা জানি তেমন কিছু ছিল না। না না, খেলা খেলা ছিল সেই বড় অস্ত্র যা নিয়ে আসা হয়েছিল। এবং শুনো, ইংল্যান্ড 1808 সালে রিও দে লা প্লাতে আক্রমণ করার চেষ্টা করেছিল, যদি আমি ভুল না হই, কিন্তু তারা অস্ত্র দিয়ে সেটা করতে পারেনি। আর কিভাবে ফুটবল দিয়ে আক্রমণ করবে? ইংল্যান্ডও দক্ষিণ আমেরিকায় আক্রমণ করেছিল, কিন্তু সেটা সংস্কৃতির মাধ্যমে। অবশ্যই, কিন্তু শুনো, আক্রমণ করা সবসময় রাষ্ট্র এবং অর্থের বিষয়ের সাথে সম্পর্কিত। হ্যাঁ, শেষ পর্যন্ত ইংল্যান্ডের যা প্রয়োজন ছিল তা হলো দক্ষিণ আমেরিকার ক্যাথলিক দেশগুলোর বিরুদ্ধে একটি ভালো অবস্থান তৈরি করা, কোনোভাবে প্রবেশ করা। আর ফুটবল বা খেলা ছিল সমাধান। আসলে এটা রবিবারে অনুশীলন করা হতো। তারা প্রোটেস্ট্যান্ট হিসেবে শনিবারে এটা দেখে, আর রবিবারে মানুষ গির্জায় ছিল খেলার সাথে, তারা গির্জা থেকে এটা বের করে। খেলাধুলার ব্যাপারে একটা পুরো ঘটনা আছে। তাহলে যখন কেউ দক্ষিণ আমেরিকার সেই বিখ্যাত কিংবদন্তি শোনে যে ফুটবল কিভাবে এসেছে, তাই না? কেউ ইংল্যান্ডে একটি ছোট বল নিয়ে উঠেছিল, সেটা ব্যাগে রেখেছিল, সম্ভবত সে শিক্ষক ছিল, তাই না? আর সে দক্ষিণ আমেরিকায় এলো এবং একটি ছোট বই নিয়ে, ফুটবলের নিয়মাবলী, তাই না? এটি এসে ফুটবল খেলতে শুরু করলো যেন এটা স্বাভাবিক একটি বিষয়, এবং তারপর এটি রেলপথের মাধ্যমে ছড়িয়ে পড়ল, বিভিন্ন শাখার মাধ্যমে, এবং এভাবেই ফুটবল ছড়িয়ে পড়ল। এটা মিথ্যা, এটা একটা কল্পকাহিনী, একটা ধারণা, কেউ যে মহাকাব্য তৈরি করে। আর তারপর এটা আবার শুরু হলো। কিন্তু সত্য হলো ফুটবল বুদ্ধিভিত্তিক মাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ডের যে নেটওয়ার্কগুলো ছিল দেশগুলোর মধ্যে, অর্থাৎ আমরা মেসনদের প্রোটেস্ট্যান্ট গির্জাগুলোর কথা বলছি। হ্যাঁ, দেখুন, ফুটবল স্কুলগুলোতে অনুশীলন করা শুরু হয়। ব্রিটিশ স্কুলে সেই শিশুদের অন্য শিশুদের শেখায়। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলছিলে, আমরা কিভাবে ভাঙচুরের সমস্যা সমাধান করব, সেই সহিংসতার উন্মাদনা যা যুবকদের মধ্যে আছে। এবং প্রথম পরীক্ষাটি যেমন ব্রিটিশ সাম্রাজ্যে হয়েছে,
এবং সম্ভবত অন্যান্য জায়গাতেও প্রথমে বাড়িতে এই সমস্ত সম্পর্ক অভিজাত এবং শ্রমিক শ্রেণীর মধ্যে ফুটবলের এই সমস্ত বিষয় প্রথমে বলি শহরে, লিভারপুলে, ম্যানচেস্টারে, লন্ডনে, স্কটল্যান্ডে, আয়ারল্যান্ডে, ওয়েলসে এবং তারপর এটা তৃতীয় বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করল। তাহলে প্রথম বিশ্ব, তৃতীয় বিশ্ব আর এসব। ঠিক আছে, তুমি সত্যি আমাকে একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়েছ, আমাকে বুঝতে এবং মূল্যায়ন করতে সাহায্য করেছ খেলা সাধারণভাবে এবং ফুটবল বিশেষভাবে, একদম নতুনভাবে। আমি তোমার জন্য কৃতজ্ঞ, কারণ ফুটবল আসলে একজন আর্জেন্টিনার বিষয় যে ফুটবলের প্রতি উন্মাদ নয়, সেখানে কিছুটা বিরক্তি নিয়ে, কিন্তু এটা দেখা মানে হলো ভিত্তিগুলোতে ফিরে যাওয়া, উৎসগুলোতে ফিরে যাওয়া এবং ঘটনাটিকে পুনরায় পর্যালোচনা করা বা নতুন অর্থ দেওয়া। কিভাবে সবকিছু ঘটতে শুরু করেছিল? আসলে বইয়ে যা মনে হচ্ছে আমাদের অন্য কিছুতে যাওয়ার সময় নেই, যতক্ষণ না তুমি বলো আমি এটা পড়তে চাই এবং আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু যদি না হয় তাহলে আমরা বইয়ে সেটা কেটে যেতে পারি। আমি একটু হাসি পাচ্ছে যে আমার কাছে এটা মনে হয় কিছুটা প্রতিভার অপচয়, সবকিছু ডকুমেন্ট করার এই অবসেশন নিয়ে। পেনাল্টি কে জিতেছে কোনো ম্যাচে, পরিসংখ্যান। আমার কাছে পরিসংখ্যানটা একটা বিশাল বোকামি মনে হলো। এটা একটা বোকামি এবং তাই এটা প্রতিভার এবং সময় ও শক্তির অপচয় অনেক মানুষের জন্য যারা এর পরিবর্তে সময় দিতে পারত পরিসংখ্যানের জন্য, মানবতত্ত্ব, সমাজতত্ত্বের বিষয়গুলোতে জানি না কত। আর তুমি আমাকে দেখাচ্ছ এই 1 ঘন্টায় যা আমরা কাটিয়েছি যে ফুটবল এবং খেলা সেই মানবতত্ত্ব, সমাজতত্ত্বের অংশ, এই সব কিছু যা আমি আলাদা করছিলাম। এবং হয়তো হয়তো আমাদের সবাইকে পরিসংখ্যানবিদ হতে হবে না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমার মতো মানুষ আছে যারা আমাদের এই চিন্তাভাবনাগুলো নিয়ে আসে। তোমার গবেষণার ফলাফল এবং পরিসংখ্যানের পেছনের মহাকাব্য। তাহলে ধন্যবাদ এভা, অনেক ধন্যবাদ। পাগল, তুমি কি এখানে যেতে চাও? তোমার কাছে কি আরেকটা উদ্ধৃতি আছে জানি না, যদি তুমি আরেকটা উদ্ধৃতি পেয়ে থাকো। আর আমি শুরুতে যে ধারণাটা বলেছিলাম সেই ল্যাবিরিন্থের মিনোটরের ধারণাটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে এটা তোমাকে জীবনে যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে বাধ্য করে। এবং মিনোটর এবং তারপর যা আসে, কারণ এই দানবদের আলিঙ্গন করা, বুঝতে পারা যে তোমার কিভাবে বলবো তোমার ছায়াগুলোকে এবং সেগুলোকে গ্রহণ করা। এগুলোকে বুঝতে পারা এবং গ্রহণ করা, এটাই মিনতরের সঙ্গে আলিঙ্গন। মিনোটরের সঙ্গে আলিঙ্গন এবং এটাকে মেরে ফেলো না, মেরে ফেলো না। এই ধারণাটা আমার জন্য বইয়ের মধ্যে আমি মনে করি এটা খুব শক্তিশালী, কারণ আসলে এটা এমন কিছু যা আমি আমার জীবনে প্রয়োগ করি এবং এটা আমার কাছে অর্থপূর্ণ। এটা এমন যেন তুমি কিছু ভাবছো এবং কেউ সেটা দ্রুত একটি বোঝার উপায় নিয়ে আসে একটি উপমার মাধ্যমে যে এটা হলো সেই ঘটনা। এখানে উত্তরটা ঘটে, উপমাটা তুমি দিচ্ছ এবং আমি আমার পূর্ব নির্ধারিত ধারণাটা নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, এটা আমার কাছে অনেক অর্থপূর্ণ মনে হলো। মানে আমার জীবনযাত্রার ধরন আমি মনে করি অনেকটাই এর উপর ভিত্তি করে। আমি জানি না এটা কিভাবে বলতে হয়, যেন এটা শয়তানবাদ। শয়তানবাদ আসলে এই ছায়াগুলোকে আলিঙ্গন করা, কারণ এগুলো তোমার অংশ। 2001 একটা ভালো নয় সম্পূর্ণ। এখন আমি সবসময় বিশ্বাস করি এবং মনে করি যে একজন ভালো মানুষ হতে হলে আমার কোনো ধর্মীয় নীতি দরকার নেই। আমার দরকার যে কেউ আমাকে বলুক যে মেরে ফেলা। দরকার নেই এটা তোমার উপর চাপিয়ে দেওয়ার। দরকার নেই এগুলো এমন কিছু যা সার্বজনীন। অবশ্যই কিছু লোক বলে যে এগুলো দেবতাময় থেকে আসে, কিন্তু যেহেতু আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না, আমি মনে করি এটা মানব প্রকৃতির একটি অংশ। এটা সব জায়গায় ঘটে, সব সভ্যতায় প্রায় একই উপসংহারে পৌঁছেছে। তাহলে এবং এটা নিশ্চিত, তাহলে এই ভিত্তির উপর আমি মনে করি যে বিশেষ করে সেই অধ্যায় বা বইয়ের সেই অংশ যেখানে মিনোটরের কথা বলা হয়েছে সেটা আমার কাছে অনেক অর্থপূর্ণ মনে হলো। এবং ল্যাবিরিন্থের ব্যাপারটা যা হলো যাত্রা পথ, একজন একটা পয়েন্টে পৌঁছায় এবং এখানে আমি আছি, আমি এগিয়ে গেছি এবং পিছনে যা কিছু এসেছে তা পুরোপুরি তোমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। মানে আমি মনে করি যে এমনকি যখন কেউ লক্ষ্যটি শেষ করে তখন শেষ পর্যন্ত কিছুটা অর্থ হারিয়ে যায়। এখন লক্ষ্য ছিল একটা এবং শেষ হয় আরেকটা। মানে যখন তুমি সত্যি ল্যাবিরিন্থ থেকে বের হও
তখন একজন মনে করে যে সে লক্ষ্য পূরণ করেছে, কিন্তু তুমি এখনো ভেতরে আছো। এবং আমার ক্ষেত্রে এই বইয়ের সাথে আমি সত্যিই আমার মানসিক ল্যাবিরিন্থ থেকে বের হতে পেরেছি। মনে করি যে এটা কোম্পানি কাজ, গবেষণা হিসেবে এটা আমাকে সাহায্য করেছে একটি কাজ শেষ করার জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি বলতাম লক্ষ্য হলো বইটি বের করা, এবং না, লক্ষ্য হলো আমি কিভাবে আমার অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করতে শিখেছি তা শেখা। পুরোপুরি। এটা বই নয়, সে বইটা আমাকে মানুষ হিসেবে বড় হতে সাহায্য করেছে। চিঠি আমি খুব পরিচিত অনুভব করছি। এবং আমি তোমাকে দুটি কথা বলি। এক, আমার পরবর্তী বই, যেটা তুমি রাতের খাবারে উল্লেখ করেছিলে, সেটা হতে হবে ব্রিটিশদের নিয়ে। এবং পিনি, যে রুটি, যে খেলা, যে প্রতিযোগিতা, এবং ইংল্যান্ড বা যুক্তরাজ্যে কিভাবে এটি জন্ম নিয়েছিল, পরে এটি লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে। এটা আমার জন্য একটা দারুণ বই। আমি একটু আগে বলছিলাম যে বইটা তোমার জন্য একটা মেটানইয়া ছিল, অজানায় প্রবেশের মতো, কিন্তু নিজেকে জানার এবং কিছু বিষয়কে অতিক্রম করার জন্য। এবং কোনোভাবে এটি আপনাকে নিয়ে গেছে। এবং পাশাপাশি আমরা সেডেপের কথাও বলি। এবং সংক্ষেপে বলুন এটি কি নিয়ে। এটি আপনাকে জোসে লুইস ফার্নান্দেজকে জানার সুযোগ দিয়েছে এবং কিছু সময় ধরে একটি কাজ করতে সক্ষম হয়েছে যা মূলত বা স্পষ্টভাবে আপনার ইতিহাসবিদ হওয়ার আকাঙ্ক্ষার সাথে মেলে। বই প্রকাশ করা এবং চিলির সমাজে খেলাধুলার সংস্কৃতি প্রচার করা। এখন তারা খেলাধুলার প্রথম বই মেলা আয়োজন করতে চলেছে। তারা স্বপ্ন দেখছে, তারা আস্তে আস্তে বাস্তবে নামতে শুরু করছে। জুয়েরেসেন্ডেন, এখানে চিলিতে একটি খেলাধুলার জাদুঘরের প্রকল্প। আমি কি সঠিক? এটা কি এমন? হে, খুব বড় স্পয়লার। হ্যাঁ, যা আসছে তা সম্পর্কে। কিন্তু হ্যাঁ, সত্যি ঠিক তাই। বইটা আমাকে অনেককে জানার সুযোগ দিয়েছে, তাদের মধ্যে জোসে লুইস ফার্নান্দেজ, যিনি আমাকে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক। আমরা এই মুহূর্তে সেডেপের স্থাপনায় আছি। এবং অবশ্যই এটি আপনাকে একটি পথে নিয়ে যায়। আমরা বুয়েনোস আইরেসে পরিচিত হয়েছিলাম, সেখানে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তারপর এখানে। তাহলে স্পষ্ট, এটা সবই যেমন বলা হয়েছে, এটা পুরো যাত্রা, যাত্রা সম্পূর্ণ। এবং সত্যি আমি তথ্য প্রযুক্তিতে কাজ করতাম, আমার ফাঁকা সময় লিখতাম। এবং এটি ঘটে যে যখন কেউ লেখক হয়ে যায়। এবং আমি মনে করি তোমার ক্ষেত্রেও এটা হয়েছে। সমালোচনা, হ্যাঁ, আমি মনে করি এটা হারানো উচিত নয়। কিন্তু যখন কেউ একটি বই হাতে নেয় এবং দেখে যে এটি ভুলে ভরা, তখন আমি সেই সমালোচনা করতে পারি। বইটি লেখা থাকতে হবে। এবং আমরা এটা শেষ করেছি। আমার বইতে অনেক ভুল থাকতে পারে, সম্ভবত কিছু ভুল লেখা, কিছু হয়তো ভালোভাবে গবেষণা করা হয়নি। আমি মনে করি সেখানে তেমন অনেক কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমার চোখে পড়েনি, ভুলে গেছি বা বিভ্রান্ত হয়েছি। কিন্তু আশা করি এগুলো খুব বেশি নয়। কিন্তু অবশ্যই এই শব্দটি, এই কাজটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এটি আমাকে একটি প্রকল্প শেষ করার জন্য একটি যাত্রায় নিয়ে গিয়েছিল, এটি উপস্থাপন করতে। এবং তারা আমাকে বলেছিল যে মানুষের সাথে পরিচিত হওয়া ভালো। এবং অবশেষে আমি পেশাদারভাবে এই কাজটি করতে পারবো। কারণ আমি ইতিহাসবিদ নই। চিলিতে ইতিহাসবিদ হওয়া একটি একাডেমিক ডিগ্রি। এজন্য আমরা সবসময় গবেষকদের সম্পর্কে কথা বলি। আমি গবেষণা করতে আমি খুব ভালোবাসি। আমি ক্রীড়া বিষয়টি নিয়ে খুব আগ্রহী এবং একটু দূরে গিয়ে দেখতে হবে। এটা যে তোমার বইতে এসেছে দূরে সরে গিয়ে আরো বাইরের দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলো দেখা, এবং শুধু ফুটবল বল পরিসংখ্যান দেখা নয়, বরং এখানে অনেক বড় কিছু ঘটছে। ওইটা হলো। এবং সেই সারবত্তা এখানে সেডেপে ছিল। হোসে লুইস ফার্নান্দেজ, পোকো নাজার, কার্লোস গোমেজ, এখানে যারা আছেন। আমরা ক্রীড়ার ঘটনাটি অনুভব করি, আমরা এটি অনুভব করি, এটি অতিক্রম করে। এবং যখন তুমি এটি ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে দেখো, তখন তুমি বুঝতে পারো ক্রীড়া সময়ের সাথে সাথে কি কি সৃষ্টি করেছে এবং কিভাবে এটি দেশের পরিচয় গঠন করেছে। ফুটবল এটি করেছে। আর্জেন্টিনা ক্রীড়ার ভিত্তির উপর নির্মিত, যদিও অনেক সময় ব্রিটিশদের নিয়ে তারা বিরক্ত হয়, এটি তাদের সারবত্তা এবং ডিএনএতে রয়েছে। মানে তাদের দেশ বদলে গেছে। মানে আমি মনে করি ফুটবল ছাড়া দক্ষিণ আমেরিকা অন্যরকম। দক্ষিণ আমেরিকা হতো এতটাই শক্তিশালী, আমি এটা দেখি। এবং সেই সুপার সংস্কৃতিতে গবেষণা করতে হবে, উদ্ধার করতে হবে এবং উদযাপন করতে হবে এবং এর মূল্য দিতে হবে। কারণ শেষ পর্যন্ত আমি মনে করি এবং অনুভব করি এটা সবকিছু শেষ করার মতো। এবং আমি মনে করি ক্রীড়া আমাদের ভালো মানুষ বানিয়েছে। ক্রীড়া মানুষের উন্নতি ঘটায়, সব শিক্ষা দিয়ে এটি আমাদের ভালো মানুষ বানিয়েছে। ভালো মানুষ।
আমি বুঝতে পারলাম যে আমাদের যা শেখায় তা আমাদের ভালো মানুষ বানায়নি এবং কিভাবে সেই পরিচয়টি সন্তানদের কাছে স্থানান্তরিত হয় যেন এটি কিছু ভিন্ন। মানে এটা ধর্মীয়ের মতো, এরও একটি ধর্মতত্ত্ব আছে, কিন্তু জানি না আমার দৃষ্টিকোণ থেকে এটা মানুষ তৈরি করে এবং আমি এটা খুব পছন্দ করি। এটি একটি চমৎকার সমাপ্তি সেবা, কারণ এটি সবকিছু যা আমরা আলোচনা করেছি, যা তুমি আমাদের বলেছ তার সারসংক্ষেপ। এবং আর বেশি বাড়াতে চাই না, কারণ আমরা সময় পার করে ফেলেছি, কিন্তু কারণ বলার মতো আর কিছু নেই অন্তত এই মুহূর্তে। আবার ধন্যবাদ, এটা আমার জন্য একটি আনন্দ, একটি সম্মান। আমি অনেক কিছু শিখেছি, সম্ভবত তোমার সাথে আমি সবচেয়ে বেশি শিখেছি। বলা যাক এটা পডকাস্ট, এই পর্ব, এই আলাপচারিতা যেখানে আমি সবচেয়ে বেশি শিখেছি, যেখানে আমি সেটি অনুভব করেছি। আমি শোনার এবং শেখার অবস্থানে ছিলাম। তাহলে কিছুই না, আমি তোমাকে ধন্যবাদ জানাই। এবং ঠিক আছে, আমরা আলিঙ্গনের সাথে শেষ করতে যাচ্ছি। এটি একটি ঐতিহ্য, আমরা মাঝখানে আছি। আলিঙ্গন। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই কারণ সত্যিই তোমার সাথে পরিচিত হওয়া, কথা বলা, নিজের স্মৃতিগুলোকে উন্মোচন করা, বইয়ের মাধ্যমে নিজেকে আবিষ্কার করা সত্যিই খুব সন্তোষজনক হয়েছে। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এটি ছিল মেথেনোয়ে মানেমর একীকরণের যুগ। এই চক্র সম্পর্কে আরও জানতে এবং যা আসছে তা জানার জন্য সাবস্ক্রাইব করো এবং ঘন্টায় জোরে চাপ দাও। নমস্কার, চিয়ার্স এবং শুভকামনা।